আলোচনার শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করছি এই গত 3 মাসের কোভিড এর বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের চিকিৎসকরা প্রাণ হারিয়েছেন সেই শহীদদের সহমর্মিতা জানাচ্ছি, তাদের আত্মীয়, তাদের পুত্রকন্যা, স্বামী স্ত্রী যারা বেঁচে আছেন তাদের সবার প্রতি। বিশেষ করে আজকে দোয়া কামনা করছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক নুরুল আনোয়ার স্যারকে ভেন্টিলেটরে নেওয়া হয়েছে আজকে ভোর রাতের থেকে। ফার্মাকোলজির এই কিংবদন্তি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার জন্য দোয়া চাইছি। অভিবাদন জানাচ্ছি সেই সব চিকিৎসকদের যারা আজকে সারা দেশের বিভিন্ন কোভিড হাসপাতালে লড়াই করছেন প্রাণ রক্ষার জন্য কোভিড আক্রান্ত মানুষদের। এটা আসলে কোনো ক্লাস নয়। আজকে যে আলোচনাটা আমি বলেছি যে ফার্মাকোলজি সম্পর্কে আসলে আজকে এবং আগামীকালে মেডিকেল কলেজের ছাত্রছাত্রী এবং যারা ইতিমধ্যে চিকিৎসক হয়েছেন তারা ফার্মাকোলজি যেভাবে পড়েছেন বা পড়ছেন সেখানে কিছু পরিবর্তন ভবিষ্যতের জন্য প্রয়োজন হয়ে পড়েছে। সেই বিষয়গুলো আসলে আপনাদের সামনে উপস্থাপনের জন্য আমি চেষ্টা করব। ফার্মাকোলজি মূলত আসলে ওষুধ নিয়ে আলোচনা করে, কিন্তু ওষুধের আসলে এই আলোচনাটা বুঝতে হলে আমাদের আসলে বুঝতে কোথেকে আসলো ওষুধ আর কোথায় যাবে, এই দুটো জিনিস বুঝতে হলে আমাদের কিছু পিছন দিকে তাকাতে হয় ফিরে। আমরা দেখতে পাই আসলে ঐতিহাসিক ভাবে প্রায় 20-30 হাজার বছর আগে থেকে আসলে মূলত যারা সমাজকে নিয়ন্ত্রণ করতেন, যারা সেই সময়কার আদলে যারা বিভিন্ন ধর্মের নিয়ন্ত্রণ ছিলেন, তাদের হাতে মানুষের রোগ নিরাময়ের কিছু জ্ঞান তাদের কাছে থাকত। তারা কিছু উদ্ভিদ অথবা অন্য কোনো প্রাণীর কোনো শরীরের অংশ সেগুলো ব্যবহার করে মানুষকে আসলে নিরাময় দেওয়ার চেষ্টা করতেন। এবং এটি একটি বিশেষ জ্ঞান, যেই জ্ঞানটাকে আমরা মনে করতে পারি ওষুধ বিজ্ঞানের আদি জ্ঞান। পরবর্তীতে এই জ্ঞানটি আসলে ট্রান্সফার হয়ে গেল যারা নাকি রাজা বাদশাহ হিসেবে বা ভূমির মালিক হিসেবে যারা আবির্ভূত হলেন তাদের মধ্যে। তারা মূলত একটি গোত্রের প্রধান থাকলেন, একই সঙ্গে ওই গোত্রের সবার চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেন। ধীরে ধীরে হাজার হাজার বছর যাবৎ এইভাবে মানুষের আশেপাশের প্রকৃতি থেকে রোগ নিরাময়ের যে চেষ্টা, প্রকৃতিতে রোগ নিরাময়ের উপকরণ খুঁজে বেড়ানো, বিভিন্ন উদ্ভিদের ওষুধি গুণ খুঁজে বেড়ানো এবং সেগুলোকে ব্যবহার করা, এই অভিজ্ঞতার আলোকে আসলে ওষুধ বিজ্ঞান ধীরে ধীরে গড়ে উঠতে আরম্ভ করলো। বিভিন্ন গাছের বিভিন্ন অংশ, কোনো প্রাণীর কোনো অংশকে আসলে ওষুধ হিসেবে তারা চিনতে আরম্ভ করলো। মূলত তখন পর্যন্ত সেগুলো ওষুধ নয়, তখন পর্যন্ত রোগ নিরাময়ের উপকরণ হিসেবে তারা চিনতে আরম্ভ করলো। কিন্তু তখন পর্যন্ত এই বিষয়টি ছিল একটি গোপন জ্ঞান। যিনি এটা জানতেন তিনি এটাকে লুকিয়ে রাখতেন জ্ঞানটি, কারণ এই জ্ঞানের কারণে ওনার কাছে সকল মানুষ তাদের কাছে তাদের নিয়ন্ত্রণে থাকতেন, তাদের সাহায্য চাইতে বাধ্য হতেন। এর ফলে আসলে যে জিনিসটা ঘটতো যে একজন মানুষ হয়তো 20টি উদ্ভিদ সম্পর্কে জানলেন, কিন্তু তিনি যখন নাকি মৃত্যুবরণ করতেন তখন তিনি তার পুত্রকে এটা জানিয়ে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু প্রায়শই এটা পারতেন না। এর ফলে অনেক জ্ঞান পৃথিবী থেকে হারিয়ে গেল। এইভাবে দীর্ঘদিন এই চর্চাটি চলছিল। চলতে চলতে দেখা যাচ্ছিল যে আসলে রোগ নিরাময় করার যে কেমিক্যাল সাবস্টেন্স বা যে উদ্ভিদগুলো যেগুলো পাওয়া যাচ্ছে সেখানে আসলে কিছু জিনিস আবার বিষাক্ত। ফলে যে মানুষগুলো ওষুধ সম্পর্কে জানলেন তাদের আবার আরেকটি জ্ঞান গড়ে উঠলো বিষ সম্পর্কে। এবং দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে, ঐতিহাসিক সত্য হলো, রাজা বাদশারা যে মানুষদের এই বিষ সম্পর্কিত জ্ঞান যা গড়ে উঠলো তাদের ওষুধের জ্ঞানের পাশাপাশি এই বিষের জ্ঞান তারা আসলে তাদের বিভিন্ন ধরনের কূটনৈতিক কারণে ব্যবহার করলেন। ফলশ্রুতিতে ওষুধ বিজ্ঞান কলুষিত হলো। ওষুধের জ্ঞানের সঙ্গে বিষের জ্ঞান মিলে মিশে ওষুধ বিজ্ঞান কলুষিত হলো। যেই ব্যক্তি আসলে এই জ্ঞানের মালিক তাদের মধ্যে এক সময় একটি অংশ এটাকে বলছে ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক আর্টের চর্চা আরম্ভ করলো। ফলশ্রুতিতে একসময় ইউরোপে এই ব্ল্যাক আর্ট বা ব্ল্যাক ম্যাজিক মানে বিষাক্ত জিনিস সম্পর্কে যে জ্ঞান, তাদেরই কিন্তু ওষুধ সম্পর্কে জ্ঞান ছিল, তাদেরকে আসলে এক ধরনের উইচ হান্টিং এর মতন করে নির্মূল করে দেওয়া। এবং এর ফলে আসলে ঐতিহাসিক ভাবে পাওয়া পৃথিবীর প্রচুর জ্ঞান ওই মানুষগুলোকে নির্মূল করার মধ্যে দিয়ে সেই জ্ঞানগুলো পৃথিবী থেকে হারিয়ে গেল। তখন পর্যন্ত কোনো লিখিত আকারে আসলে ওষুধ সম্পর্কিত কোনো জ্ঞান, বই, পুস্তক আদি কিছু লেখা হয়নি। তারপর লেখা হলো যেটা আমরা সবাই বলি ফার্মাকোপিয়া, ওষুধ সম্পর্কিত ওষুধ সংহিতা বা এই ধরনের জ্ঞান। এবং সেখানে আপনারা জানেন যে ইউরোপের পাশাপাশি তখন আসলে আরব বিশ্ব আসলে অনেক জ্ঞান ছিল, এমনকি ভারতবর্ষ এবং চীনেও। এবং মূলত আরব অঞ্চলের জ্ঞান
ইউরোপের জ্ঞানের সেই ফার্মাকোপিয়াকে এতটাই ভারী করেছিল যে তারা এটাকে আরবীয় হাতি বলেছিল। প্রায় 1400টি ওষুধ সম্পর্কিত জ্ঞান আরব থেকে আসলে ইউরোপের ফার্মাকোপিয়াতে গিয়ে ঢুকলো। এইভাবে প্রথম লিখিত আকারে ওষুধ বিজ্ঞানটি বিজ্ঞানসম্মতভাবে লেখা শুরু হলো, লিখিত আকার পেল, এবং তার ফলে এই সম্পর্কিত জ্ঞানগুলো স্থায়ী রূপ দিতে আরম্ভ করলো। এখন এই যে বিজ্ঞানের চেহারা নিচ্ছে যখন, তখন প্রায় কাছাকাছি সময়ে ইউরোপের শিল্প বিপ্লব করতে আরম্ভ করল। তার আগ পর্যন্ত আসলে যিনি ওষুধটি বানাচ্ছিলেন, ওষুধ সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন, তাকে চিকিৎসক বলা হচ্ছিল, এবং তিনি আসলে ওষুধটা বানিয়ে রোগীকে দিয়ে দিতেন। তিনি রোগীর প্রয়োজন অনুযায়ী, রোগীর আকার, ওজন, বিভিন্ন প্রয়োজন মিলিয়ে তিনি তার জন্য ওষুধটি তৈরি করতেন, এবং সেই ওষুধটি নিজ হাতে তাকে বুঝিয়ে দিতেন যে এটি এইভাবে গ্রহণ করতে হবে। অর্থাৎ ওষুধের জ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান, এই পুরো বিষয়টি একজন মানুষের মধ্যে ছিল, তিনি ছিলেন চিকিৎসক। এটি একটি মহান পেশা। তিনি ওষুধ এবং চিকিৎসা পুরো বিষয়টি একভাবে জানতেন। পরবর্তীতে উনি একজন সহকারী নিলেন, ওনার পাশে বসে তিনি ওষুধটি তার চিকিৎসকের ইচ্ছা এবং তার নির্দেশ অনুযায়ী তিনি তৈরি করে দেন। এই পেশাটির নাম হয়ে উঠল ফার্মাসিস্ট, যারা আসলে চিকিৎসকের পাশে, চিকিৎসকের যে চেম্বার, যেটাকে আমরা এখন চেম্বার বলি, সেরকম একটি যেখানে তিনি রোগী দেখতেন, রোগীর জন্য পরামর্শ দিতেন, তার পাশের একটি কক্ষে বসে তারা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ওষুধ তৈরি করে দিতেন। কিন্তু যা বলছিলাম, শিল্প বিপ্লবের সময় সবকিছু শিল্পায়ন শুরু হয়ে গেল, এবং তখন এই যে চিকিৎসকের নিয়ন্ত্রণে থাকা, তার নির্দেশ অনুযায়ী ওষুধ তৈরি করার ফার্মাসিস্ট, তারা ভাবতে আরম্ভ করলো যে আসলে এইভাবে একজন চিকিৎসকের পরামর্শে একজন ফার্মাসিস্ট কাজ করা চাইতে ওষুধটাকে যদি হাজার হাজার করে তৈরি করা যায়, তাহলে এটা সহজে তৈরি হবে, খরচ কম পড়বে, এবং সবচেয়ে বড় কথা, এটা অনেক বেশি লাভজনক হয়ে উঠবে। এবং সেই কারণে ওই সময়টাতে ওষুধ ওই চিকিৎসকের পাশে, চিকিৎসকের নির্দেশ অনুযায়ী রোগীর মতো করে তৈরি করা ওষুধের এই পদ্ধতিটি পাল্টে ওষুধ তৈরি হওয়া শুরু হলো মিল কারখানা। এবং যখনই মিল কারখানায় তৈরি হচ্ছে, তখনই ওষুধের যে একটা বৈশিষ্ট্য ছিল, যে ওষুধটি সামনে বসা রোগীকে, ওই রোগীর সকল কিছুকে বিবেচনা করে চিকিৎসক তার সমস্ত প্রজ্ঞা ব্যবহার করে তার জন্য ওষুধ তৈরি করে দিতেন। এটাকে বলছিলাম আমরা টেইলর মেড, কাস্টমাইজ, ইন্ডিভিজুয়ালাইজ থেরাপি ছিল। সেটা পাল্টে গেল, তৈরি হওয়া আরম্ভ হলো মিলে হাজার হাজার ওষুধ একটি মাপে। আপনারা খেয়াল করবেন যে আপনাদের, আমাদের সবাই একটি বা দুটি মাপের ওষুধ বাজারে পায়, এবং সেগুলো রাউন্ড ফিগার। ধরি আমরা এক্স ড্রাগ, এটা 500 মিলিগ্রাম, এবং আপনাদের, আমাদের আজকে ক্লাসরুমে 200 জন উপস্থিত থেকে থাকেন, আপনাদের 200 জনের মধ্যে কোনো বিষয়ে কিন্তু কোনো মিল নাই, এক্সেপ্ট ওই এক্স ড্রাগ, যেটি আপনারা মাথা ব্যথা হলে 500 মিলিগ্রাম খান, অথবা ওয়াই ড্রাগ, যেটি হয়তো অন্য কোনো কারণের জন্য 20 মিলিগ্রাম খান। তাহলে পরে এই যে একটি মিল কারখানায় তৈরি করার জন্য, মানে শিল্পে তৈরি করার সুবিধার জন্য বিজ্ঞানকে কম্প্রোমাইজ করা হবে। অর্থাৎ এই যে ইন্ডিভিজুয়ালিস্ট থেরাপি, এই যে মানুষকে, তা ওই মানুষটির রোগের জন্য, ওই মানুষের শরীরের ওজন এবং অন্যান্য জিনিসকে বিবেচনা করে চিকিৎসক তার প্রজ্ঞা ব্যবহার করে ওষুধ তৈরি করে দিতেন, এটি ছিল সর্বোত্তম বিজ্ঞানসম্মত কাজ। সেটিকে উৎপাদন সহজ করার জন্য পুঁজি, যাদের মালিক অনেক টাকা, তারা বিশাল করে শিল্প তৈরি করে সেখান থেকে মুনাফা করার জন্য চিকিৎসকের কাছ থেকে এই নিয়ন্ত্রণটি নিয়ে নিলেন। ফলশ্রুতিতে ওষুধের উপরে চিকিৎসকের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে গেল, অথবা নিয়ন্ত্রণ চিকিৎসকরা হারিয়ে ফেলল। ফলে ওষুধ তৈরি হওয়া শুরু হলো মিল কারখানায়, এবং ওষুধের গবেষণার ধরনও পাল্টে গেল। এর আগ পর্যন্ত এই মৌলিক ব্যাপারটা ছিল ওষুধের, একজন মানুষ যিনি মানুষের শরীর সম্পর্কে জানেন, তিনি তার শরীরের কষ্ট বা দুঃখ দূর করার জন্য তিনি ওষুধ খুঁজে বেড়াতেন, এবং সেটি একটি কল্যাণের কারণে তিনি ওষুধ আবিষ্কার করতেন, এবং সে আবিষ্কৃত ওষুধটি ওই রোগীকে তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতেন। কিন্তু এবার যখন নাকি এটি হাজার হাজার লক্ষ লক্ষ আকারে তৈরি হবে, এবং এটার পেছনে একটা বিনিয়োগের প্রশ্ন আসলো, বিজ্ঞানীকে বেতন দিয়ে রাখা শুরু হয়ে গেল, তখন কিন্তু ওষুধ একটা মৌলিক পরিবর্তন হয়ে গেল। দেখা গেল যে ওষুধ হয়ে উঠলো একটি মুনাফার উপকরণ, ওষুধ হয়ে গেল অন্যান্য জিনিস, গাড়ি বিক্রি করে লাভ করা হয়, সাবান বিক্রি করে লাভ করা হয়, ওষুধ বিক্রি হয়ে গেল লাভের একটি উপকরণ। এবং বিজ্ঞানীদেরকে যখন বেতন দিয়ে রাখা হলো, বিজ্ঞানীদেরকে বলা হলো যে কোন ওষুধের গবেষণা করতে হবে, কোন রোগের ওষুধ খোঁজা হবে, এই বিষয়টি নির্ধারিত হবে আসলে কারা নির্ধারণ করবেন, যা টাকা দিয়ে গবেষণা করা। এর ফলে তারা কোন রোগের ওষুধ নির্বাচন করবেন, কোন রোগের ওষুধের গবেষণার জন্য বিজ্ঞানীদেরকে এমপ্লয় করবেন, ওনারা সেই রোগগুলো করবেন যে রোগীর সংখ্যা বেশি সেটা না। কোটি রোগী আছে টিউবারকুলোসিসের, তাদের ওষুধের গবেষণা হয়নি 40 বছর।
রোগের কষ্ট সেটা নির্ধারক নয়, রোগীর গায়ের রং সেটা নির্ধারক নয়। তাহলে কোন রোগের গবেষণা হবে সেটা নির্ধারিত হয় ওই রোগীদের পকেটে কত টাকা থাকবে, অর্থাৎ সে ওই রোগের সমাধান হিসেবে কোন ওষুধ বের হলে তার জন্য কত মূল্য পরিশোধ করতে রাজি হবে। যাদের এই সামর্থ্য বেশি সেই রোগীদের জন্য ওষুধ আবিষ্কারের জন্য বিজ্ঞানীদেরকে তখন নিয়োজিত করা হয়। এর ফলে আমরা চিকিৎসক দেখতে পাই কোন একটি রোগের জন্য 40টি ওষুধ আছে, কোন একটি রোগের 40 বছর যাবত কোন ওষুধ আসছে না। অর্থাৎ রোগীর সংখ্যা নয়, চিকিৎসকের ইচ্ছা নয়, রোগীর কষ্ট নয়, মূলত ওষুধ হয়ে উঠলে একটি মুনাফার উপকরণ। এখানে অবশ্যই রোগ দূর করছে, কিন্তু কোন রোগীর রোগ দূর করা হবে, কোন রোগীর কষ্ট কমানো হবে সেটি নির্ধারিত হচ্ছিল সেই রোগীর পকেটে থাকা কত টাকা। এই ব্যাপারটি আপনাদের সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন যদি দেখেন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে। আমার প্রিয় বিষয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এই ঘটনাটি ঘটে আসছে গত প্রায় 20 বছর, কিন্তু আপনারা খেয়াল করবেন গত প্রায় 20 বছর যাবৎ পৃথিবীতে নতুন কোন অ্যান্টিবায়োটিক আসছে না। এমনকি গত 5-7 বছর যাবৎ প্রচন্ড চাপ দেওয়ার পরেও কেউ অ্যান্টিবায়োটিক গবেষণা করতে আগ্রহী না, কারণ তারা বলছে এটি আবিষ্কার করে তেমন কোনো লাভ হয় না। কারণ এটি আবিষ্কার করার পরে অল্প কিছুদিন কার্যকর থাকে, তারপরে তার কার্যকারিতা হারিয়ে ফেলে, ফলে যথেষ্ট মুনাফা করা যায়। এবং তারা এই জায়গায় একটি আইন করলো আজ থেকে প্রায় 30 বছর আগে, বললো যে ওষুধ আবিষ্কার করলে এটি আমার মালিকানায় থাকতে হবে 20 বছর। এই আইনটির নাম হচ্ছে ট্রিপস, ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এবং তাতে প্যাটেন্ট নামে একটি আইন তৈরি করা হলো, যেখানে বলা হলো এক্সক্লুসিভ মার্কেটিং রাইট, যিনি ওষুধটা আবিষ্কার করবেন তিনি নিরঙ্কুশ ভাবে 20 বছর ওষুধটি বিক্রি করতে পারবেন। এই আইনটির মধ্য দিয়ে একটি আবিষ্কৃত মলিকুলের উপর একটি কোম্পানি নিরঙ্কুশ মালিকানা দীর্ঘমেয়াদে নির্ধারিত হয়ে গেল। তারপরও কিন্তু তারা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে আগ্রহী নয়, তারা এখনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছে না, এবং গত 20 বছর যাবত নতুন কোন অ্যান্টিবায়োটিক আসছে না। আসলে আপনারা খেয়াল করবেন সেটা। এই বিষয়টিতে এবার দেখি আমরা একেবারে রিসেন্ট ঘটনা। এবার কোভিড-19 আমরা কি দেখতে পাই? করোনা ভাইরাস এই SARS-CoV-2, এই যে এটা হচ্ছে একটি বিশেষ করোনা ভাইরাস, কিন্তু এই সিরিজে তো এর আগে ভাইরাস ছিল। এর আগে আমরা জানি সার্স ছিল, মার্স ছিল। দীর্ঘ প্রায় 20 বছর যাবত এই ভাইরাসটি পৃথিবীতে আছে। আরো অনেক পুরনো, রিসেন্টলি আমরা বলতে পারি 2 বার। অথচ আমরা এবার কোভিড-19 যখন আসলো তখন আমরা কি অবস্থায় পাই পৃথিবীতে? আমরা দেখি পৃথিবী একেবারেই অপ্রস্তুত। পৃথিবীর সকল বিজ্ঞানীরা বলছে আমরা আসলে কোভিডের জন্য আমাদের হাতে কোনো ওষুধ নেই। কারণ কি? আমরা এটা নিয়ে গবেষণা করা হয় যথেষ্ট, আমরা গবেষণার সময় পাই। এবং সেইখানে আমরা যখন এই অসহায়তাটা দেখতে পাই, এবং আপনারা আজকে পর্যন্ত জানেন যাতে বোধই আসলে কোভিডের বিরুদ্ধে কার্যকর ওষুধ হিসেবে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন 2-3টা ওষুধ মাত্র পেয়েছে পৃথিবীতে। এবং তাও কোনোটি এক দেশে, হয়তো একটি আমেরিকাতে, একটি জাপানে, একটি ইন্ডিয়াতে, এরকম করে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন আছে, যেগুলোকে নামেই বোঝা যাচ্ছে যে একটি বিশেষ অবস্থায় অথরাইজেশন দেওয়া হয়েছে, অ্যাপ্রুভাল না। এবং তারা আবার বলেও দিয়েছে শুধুমাত্র এই শর্তে কোভিড-19 ব্যবহার করা যাবে, বাকি কোথাও নয়। তাহলে এরকম একটা বৈশ্বিক মহামারী চলমান অবস্থায় আমরা দেখতে পাই পৃথিবীর বিজ্ঞান, বিশেষত ওষুধ বিজ্ঞান, কত অপ্রস্তুত, কত অসহায়। অথচ একই সময়ে যদি আমরা বিজ্ঞানের অন্যান্য শাখাগুলোর দিকে তাকাই, আমরা দেখতে পাই মহাকাশ নিয়ে, সমুদ্রের তলদেশ নিয়ে বিশাল অগ্রগতি না সাধিত হচ্ছে। পৃথিবীতে আইনস্টাইনের একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, মহাকাশে একটু বিচ্যুতি দেখার জন্য শত শত কোটি ডলার খরচ করা হয়েছে। মাটির নিচে সুরঙ্গ করে পৃথিবীতে দীর্ঘদিন বিশাল বিশাল গবেষণা করা হয়েছে পৃথিবীর সৃষ্টির উৎস রহস্য উদ্ঘাটনের জন্য। অথচ পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাণী মানুষের জন্য যে হুমকি, সেই হুমকি থেকে হুমকি মোকাবেলার জন্য ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কারে তেমন বেশি বিজ্ঞানীদেরকে নিয়োজিত করা হয়নি, তেমন বেশি রিসোর্স সেখানে কখনো অ্যালোকেট করা হয়নি। এবং সেই বিষয়টি এক্সপোজ হলো কখন? এবারের কোভিড মহামারী মোকাবেলা করতে গিয়ে আমরা দেখতে পাই যে আমাদের হাতে তেমন কোনো অস্ত্রই নেই। এমনকি এই অস্ত্র গবেষণা করার জন্য যথেষ্ট আমাদের হাতে রিসোর্সও নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে বিল গেটস বলেছে বলে ভ্যাকসিন রিসার্চ গুলো চলছে। বিল গেটস বলেছে যে আমি পৃথিবীর সকল মানুষের ভ্যাকসিন পাওয়ার জন্য যে অর্থের প্রয়োজন সেটি দিব। এটি একটি মানুষের ব্যাপার হতে পারে না। বিশ্বে এত বিশাল অগ্রগতি সাধিত হয়েছে, অথচ কোভিড-19 এই SARS-CoV-2 এর বিরুদ্ধে ভ্যাকসিন আবিষ্কার এবং বিতরণ করে মানুষের মধ্যে প্রয়োগের এই সামর্থ্য বিশ্বের এই শত শত দেশের সকল মানে কি বলে তাদের ট্রেজারিতে থাকা টাকা দিয়ে সেটা তারা করতে আগ্রহ দেখাতে পারেনি।
এখন এইরকম একটি অবস্থায় আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেক অনেক শব্দাবলী এবার এসেছিল কোভিড চলা, এই মহামারী চলা অবস্থা। আপনারা যারা চিকিৎসক তারা ওষুধ বিজ্ঞানের পাশ করে তারা চিকিৎসক হয়েছেন, আপনারা খেয়াল করেছেন যে আপনাদের যে ওষুধ বিজ্ঞানের কমন যে শব্দাবলী, যেভাবে আপনারা ওষুধ বিজ্ঞান পড়েছেন, সেটা দিয়ে এই কোভিড সম্পর্কে যখন নাকি বিভিন্ন গবেষণার ফলাফল আপনাদের সামনে আনা হচ্ছে, এগুলো আসলে সহজভাবে বোঝা যায়। আর যারা মেডিকেল কলেজের ছাত্রছাত্রী, আপনারা তো নিশ্চিত বোঝার কথাও না, আপনারা শুধুমাত্র শুরু করেছেন ফার্মাকোলজি পড়া, কিন্তু আপনারা আপনাদের বই খুলে দেখবেন যে আপনাদের বইয়ের ভাষার সঙ্গে এই কোভিড এর যে গবেষণার বিভিন্ন ওষুধ আবিষ্কারের ভাষা, সেগুলো কোনো মিল নেই। এখানে একটা শব্দ প্রায় বলা হচ্ছে যে কোভিড-19 ক্ষেত্রে রিপারপাসিং করা হচ্ছে, মানে কি অন্য রোগের ওষুধকে কোভিড-19 গবেষণায়, কোভিড-19 বিরুদ্ধে কার্যকারিতা আছে কিনা চেষ্টা করে দেখা হচ্ছে। এই রিপারপাসিং হচ্ছে, আপনারা এর মধ্যে দেখবেন যে সেই আদিম যুগের ম্যালেরিয়ার ওষুধ থেকে শুরু করে রিসেন্ট সময়কার অন্যান্য অ্যান্টিভাইরাল, ইনফ্লুয়েঞ্জার এগেইনস্ট অ্যান্টিভাইরাল এজেন্ট পর্যন্ত বিভিন্ন ধরনের ওষুধকে আসলে চেষ্টা করা হচ্ছে। পৃথিবীতে এই মুহূর্তে প্রায় 50-এরও বেশি অন্যান্য রোগের ওষুধকে কোভিড মহামারীর জন্য কাজ করবে কিনা কোভিড মোকাবেলায়, সেজন্য গবেষণা চলছে। এখন এই গবেষণার পর্যায়গুলো সম্পর্কে আমরা আমাদের ফার্মাকোলজি ক্লাসরুমে তেমন আলোচনা করি না। এরপর হয় কি একজন চিকিৎসক যিনি যখন চিকিৎসা বিজ্ঞানের চর্চা করতে থাকেন, তখন যখন নতুন ওষুধ আসে এবং সেগুলো গবেষণার প্রোডাক্ট হিসেবে বলা হয়, এই ভোকাবুলারির সঙ্গে আমরা আপনাদের পরিচয় না করানোর কারণে আপনাদেরকে বিভ্রান্ত করা খুব সহজ, এবং আপনাদের অসহায়ত্বকে পুঁজি করে আসলে ভুল ওষুধ নির্বাচনে আপনাদেরকে প্রভাবিত করা যায়। এই কারণে আসলে আমরা বলছি যে যেহেতু ওষুধ বিজ্ঞান হচ্ছে একটি চলমান বিজ্ঞান, বলা যেতে পারে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে চলমান শাখা, সবচেয়ে গতিমান শাখা, গতিবান শাখা। অতএব এই গতি, এত বেশি গতি এই শাখা, এটা শুনে তাল মিলানোর জন্য চিকিৎসক এবং আগামী দিনের চিকিৎসক, আর যারা চিকিৎসক হচ্ছেন তারা এবং আগামী দিনের চিকিৎসক সবাইকে বিশেষ প্রস্তুতি প্রয়োজন। এবং সেই প্রস্তুতির একটি কম্পোনেন্ট হচ্ছে গবেষণার কমন শব্দাবলীগুলো বুঝতে পারা, গবেষণার দাবিগুলো, পদগুলো, পদ্ধতিগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা। কিন্তু আমরা দেখি যে গবেষণা সম্পর্কে যথেষ্ট আলোচনা আমাদের কোর্স কারিকুলাম গুলোতে হয়নি। এর ফলে এই বিশ্বব্যাপী এখন চিকিৎসকরা একেবারেই বিভ্রান্ত হয়েছেন এবারে এই কোভিড মহামারী মোকাবেলার সময় চলমান গবেষণাগুলোর অর্থ অনুধাবন। আপনারা প্রায় খেয়াল করবেন বাংলাদেশের মিডিয়াগুলোতে বলা হয়েছে, কেউ কেউ বলেছেন নিজেরা এভাবে মিডিয়াতে এসে যে আমি এতজনকে দিয়ে দেখেছি এটা উপকার হয়, কেউ বলেছেন আমার মনে হয় এইভাবে কাজ করে, কেউ বলেছেন যে আমরা দেখেছি বা অমুক হাসপাতালে এতজনকে এটা দেওয়ার পরে এটা হয়েছে। এই ধরনের দাবি করা মিডিয়াতে অথবা কোন জায়গায় এটি একেবারেই অবৈজ্ঞানিক ছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই অবৈজ্ঞানিক বিষয়টি যে বিজ্ঞানসম্মত হচ্ছে না, এবং এর ফলে যে আসলে মানুষের উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে, এই সাধারণ ব্যাপারটি বোঝার সামর্থ্য আমাদের ছিল না। এবং এটা আসলে আমাদের যারা করেছি তাদের কোনো দোষ ত্রুটি না। আসলে এটা যে বোঝার জন্য যে বৈজ্ঞানিক দক্ষতা দরকার, এটা বোঝার জন্য বিজ্ঞানের যে ভোকাবুলারির সঙ্গে পরিচয় হওয়া দরকার, ওষুধ বিজ্ঞানের সেই ভোকাবুলারি গুলো আমরা আসলে আন্ডার গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট কোনো কোর্সেই তেমন ভালোভাবে রাখি। এর ফলে আমরা একটি যেটাকে বলি আমরা পর্যবেক্ষণ আমরা দিয়েছি কিছু মানুষকে। আপনারা জানেন যে আসলে কোভিড এর 80% রোগী এমনি ভালো হয়ে যায়, অথচ আমরা একটা ওষুধ দিলাম, এই রোগীর ভালো হওয়া যে সে ওষুধের কারণে নাকি তার সে এমনি ভালো হওয়া গ্রুপের কারণে, এইটুকু যে আলাদা করতে হয় এই ব্যাপারটিও আমাদের আসলে স্পষ্ট ধারণা ছিল না। এর ফলে আমরা এই দাবিগুলো করে ফেলেছি এবং আমরা দেখেছি আসলে যে এরকম মহামারী না, শুধুমাত্র যে কোনো সাধারণ রোগ ব্যাধির আসলে আমরা এর আগে অতীতে খেয়াল করেছি যে বিভিন্ন ওষুধের গবেষণার ফল যখন দাবি করা হয় চিকিৎসকরা আসলে বেশ বিভ্রান্ত হয়। এর সঙ্গে আবার যুক্ত হয় আরেকটি অসুবিধা, সেটা হচ্ছে চিকিৎসকরা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের ছাত্ররা তাদের মামা খালা ছাড়া আর কারো কাছ থেকে আসলে কখনোই কোনো কিছু গ্রহণ করে না। কিন্তু মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কারণে কে দুর্বদ্ধ কারণে তারা তখন এই খাতা কলম, খাতার কোনায় একটি ওষুধের নাম লেখা থাকে, কলমের গায়ে লেখা থাকে, অথবা কোনো তাদের পিকনিক অথবা কোনো উইক ওয়ার্ড এন্ডিং এ তারা অন্য একজনের ওই কি বলে লাঞ্চ করে অন্য একজনের পয়সা। এর মধ্যে দিয়ে তাদের একটা অব্লিগেশন ক্রিয়েট হয়। এই কথাটুকু আসলে একদম বিজ্ঞানে বলা হচ্ছে, মনোজগতে, যে আপনার একটা নর্ম অফ রেসিপ্রসিটি থাকে। আপনি যখনই কিছু গ্রহণ করেন আপনার মধ্যে সেটা তাগিদ তৈরি হয় সেটা ফেরত দিয়ে দেয়। এর ফলে আপনাকে যখন খাতা দেওয়া হয় কোনায় এক্স লেখা থাকে, আপনার মগজে কাজ করে যে সুযোগ পেলে আপনি এক্স এর নামটা লিখে দিবেন যখনই এই ধরনের কোনো কিছু লেখার সুযোগ তৈরি হবে। তাহলে এই কলম বা খাতা বা লাঞ্চের খরচ বহন করে যে মানুষগুলো, তাদের সঙ্গে কিন্তু আপনার কোনোদিন দেখা হয় না, তাদের কাছে আপনি নিজের অজ্ঞাতসারে ঋণগ্রস্ত হয়ে পড়েন। আপনার পিতামাতা পরিবারে কিন্তু এই ঋণগ্রস্ত যেন না হন সে কারণে আপনাকে ছোটবেলায় শিখিয়েছিলেন যে কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবেন। কিন্তু এই যে হাত পেতে গ্রহণ করার মধ্য দিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়া এবং ঋণ পরিশোধের জন্য ওই নামের
ওষুধগুলোকে লিখতে আরম্ভ করা, এই প্রবণতার সঙ্গে যখন আবার অর্ধেক ক্লিনিক্যাল ট্রায়াল অথবা গবেষণা সম্পর্কিত জ্ঞানের অভাব যুক্ত হয়, তখন একজন মানুষ হয়ে পড়েন সাংঘাতিকভাবে অসহায়, এবং এই অসহায় চিকিৎসককে পৃথিবীতে অসহায় রাখার চেষ্টা করা হয় উদ্দেশ্যমূলক। এবং তারা ওই জ্ঞানের অভাবে অসহায় থাকেন বিধায় তাদেরকে প্রভাবিত করা খুবই সহজ হয়, এবং প্রভাবিত করার জন্য তাদেরকে সেই ডে 1 থেকে মেডিকেল কলেজে তাদেরকে ছোট ছোট ভাবে তাদেরকে আসলে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়। এগুলোকে একেবারে ইনোসেন্ট মনে হতে পারে, যে একটি খাতার কোনায় একটি নাম লেখা, তাতে কি বা আসে যায়, এই 20 টাকার খাতায় তো আমি আসলে কোনোদিনই প্রভাবিত হই না, আর 10 টাকার কলমে। কিন্তু নিজের অজ্ঞাত ছাড়াই আমরা আসলে এই 10 টাকার কলম, 20 টাকার খাতা, 200 টাকার বিরিয়ানিতে আসলে আমরা আস্তে 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 টাইড আপ হয়ে যেতে থাকি, এবং আমাদের মধ্যে এক ধরনের সেন্স অফ অব্লিগেশন ক্রিয়েট হয়। এবং তারপর যখন আমরা বিভ্রান্ত হই, তখন ওই বিভ্রান্তিকর অবস্থায় আমাদের সামনে সমাধান হিসেবে তারা হাজির করে তাদের প্রোডাক্টগুলো, এবং আমরা তখন ওষুধ নির্বাচনের আমাদের এই দক্ষতার অভাব থাকার কারণে আমরা প্রভাবিত হই। তাহলে আসলে আমরা বলি চিকিৎসা বিজ্ঞানের সকল জ্ঞান আসলে আলটিমেটলি তো রোগ নিরাময়ের জন্য, এবং রোগ নিরাময়ের এখন পর্যন্ত যতদূর দৃষ্টি চায়, বিজ্ঞানের দৃষ্টি যতদূর যায়, এখন পর্যন্ত ওষুধ ভ্যাকসিনই আসলে প্রধান অস্ত্র হচ্ছে রোগ নিরাময়ের ওষুধ অথবা ভ্যাকসিন। এবং সেরকম অবস্থায় আপনার আমার রোগ সম্পর্কে যা জানি আমরা, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ইন্টারনাল মেডিসিন, অবস্টাইনি, সার্জারি, সমস্ত কিছু পড়ে আমরা যে কাজটি করতে শিখি সেটি হচ্ছে আমরা এই রোগটি ভালো ডায়াগনোস করি এবং সেটা ট্রিট বা ম্যানেজ করার চেষ্টা করি, এবং সেখানে প্রধান উপাদানটি হচ্ছে ওষুধ। তাহলে পরে সকল জ্ঞান ট্রান্সলেটেড হয়, মানে আমরা ভাবি যে আমাদের মগজে কতটুকু জ্ঞান, মানে আমি কতটুকু পড়েছি সেটা না, এটা এক্সপ্রেশন হয় হচ্ছে জিহ্বা বা মুখ দিয়ে। একইভাবে আপনার সকল মেডিকেল সায়েন্সের জ্ঞান এক্সপ্রেশন হয় হচ্ছে সিলেকশন অফ মেডিসিনের মধ্যে দিয়ে, একটি অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ নির্বাচনের মধ্য দিয়ে আপনার অন্যান্য সকল বিষয়ের জ্ঞান কারেক্টলি রিফ্লেক্টেড হবে। এই অ্যানাটমির জ্ঞান, ফিজিওলজির জ্ঞান, প্যাথোলজির জ্ঞান, ইন্টারনাল মেডিসিনের জ্ঞান অথবা গায়বজেন গাইনির, এই সকল জ্ঞান, আপনার সকল পরীক্ষা নিরীক্ষার সামর্থ্য, দক্ষতা, সবগুলো মিলে আপনি আলটিমেটলি একটি কলমে ওষুধের 1 বা 2টি ওষুধের নাম সঠিক মাত্রায় সঠিক মেয়াদের জন্য লিখতে পারবেন। এই দক্ষতাটি হচ্ছে চূড়ান্ত দক্ষতা, যেটি আপনার বাকি দক্ষতাকে অর্থবহ করবে। তাহলে পরে ওষুধ বিজ্ঞানের এই দক্ষতা যদি ত্রুটিপূর্ণ হয় অথবা এটি যদি প্রভাবিত হয়, তাহলে আসলে বাকি অর্জন আসলে অর্থহীন হয়ে পড়ে। এজন্যই আসলে আমরা মনে করি চিকিৎসা বিজ্ঞানের মূল ভিত্তি হয়ে উঠবে বা আছে আসলে ওষুধ বিজ্ঞান, কিন্তু আমরা এটা আসলে স্পষ্ট করতে পারিনি। এটা আসলে আমরা স্পষ্ট করতে না পারার কারণে যখন ফিজিশিয়ানরা প্রেসক্রাইবার হয়ে যায়, যখন ফিজিশিয়ান প্রেসক্রিপশন লিখে, আপনারা যদি সহজ হিসাব লিখেন, আপনারা জানেন যে আপনি যদি প্রতিদিন 30টা প্রেসক্রিপশন লিখেন এবং বছরে 50 সপ্তাহ প্রেসক্রিপশন লিখেন, 300 দিন প্রেসক্রিপশন লিখেন এবং 30 বছর প্রেসক্রিপশন লিখেন, তাহলে পরে কত পরিমাণ প্রেসক্রিপশন লিখবেন এবং তাতে কত কোটি ওষুধ আপনি আপনার পরামর্শে মানুষ গ্রহণ করবেন। তাহলে যেই কেমিক্যাল সাবস্টেন্স আপনার পরামর্শে কোটি কোটি বার গ্রহণ করা হবে, আর কোন কাজ আপনি প্রেসক্রিপশন লেখার থেকে বেশি বার কোনো কাজ করবেন না একজন চিকিৎসক। তাহলে সেই প্রেসক্রিপশনে লেখা ওষুধের নাম এবং সেই ওষুধের কার্যকারিতা এবং ঝুঁকি আমরা কতটুকু জেনে ওষুধের নাম লিখি। আমরা মনে করি ওষুধ বিজ্ঞান পড়ানোর যে বন্দোবস্ত আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটে আছে, সেটি আসলে এই ব্যাপক চাহিদা পূরণ করতে অক্ষম, এবং অন্তত বর্তমান কাঠামোতে। তাহলে পরে আপনার মধ্যে যদি এই বোধটি গড়ে ওঠে যে আমি আসলে আমার রোগীকে ডাক্তার গুগলের চেয়ে ভালো ডাক্তার হিসেবে, ডাক্তার গুগলে ক্লিক করে সমস্ত ওষুধের নাম, রোগের নাম লিখলে সেটি কোন ওষুধ কত মাত্রায় দিতে হয়, সেটা কি কি অ্যাডভার্স এফেক্ট আছে, এই তালিকা গুগল থেকে বের করা সম্ভব। তাহলে আপনি যদি নিজেকে মনে করেন যে আমি ডাক্তার গুগলের চাইতে দক্ষতার সঙ্গে ওষুধ নির্বাচন করবো, আমার এই নির্বাচনের পেছনে আমার প্রজ্ঞা কাজ করবে, এই উইজডম যেটাকে আমরা বলছি, এটা শুধু গুগলেরটা হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশনকে একত্রিত করে আপনি আপনার যে নলেজ, পুরো মেডিকেল সায়েন্সের যে নলেজ তৈরি হলো, সেই নলেজকে আপনি আপনার দীর্ঘদিন যাবত সিনথেসাইজ করে আপনি যে উইজডমটা অ্যাপ্লাই করবেন, এই উইজডম অ্যাপ্লাই করার জন্য আপনার যে প্রস্তুতি দরকার এবং আমরা যেভাবে ফার্মাকোলজি পড়ানো দরকার বা আপনার যেভাবে ফার্মাকোলজি নিজে পড়ে ফেলা দরকার, সেই কাজগুলো আসলে যেন হয়, সেই কারণে আমি আপনাদের সামনে আজকে আলাপ করছি। অতএব কোন ওষুধ বিজ্ঞানের কমন কতগুলো ধারণা আছে যেগুলো আমরা পড়ি, আমি যা শুধু সেগুলো কতগুলো সাধারণ ত্রুটি বিচ্যুতি করবো। যেমন মনে করি আমরা ফার্মাকোকাইনেটিক্স আমরা পড়ি, ফার্মাকোকাইনেটিক্স কি পড়ি, আমরা পড়ি অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন, এক্সক্রিশন।
আমি শুধু একটা কথা বলবো যে এই সমস্ত বিষয় আশয়ের মধ্যে আপনি খুবই আবার এর মধ্যে প্লাজমা হাফ লাইফ আছে, অজস্র বিষয় আশয় আমরা পড়ি, এগুলো ডেফিনেশন পড়ি, এগুলো কোনটা কি ইনফ্যাক্টর কোনটা ইনফ্লুয়েন্স করে, এগুলো আমরা পড়ি বিভিন্ন জিনিস। কিন্তু খেয়াল করেন তো দেখি, একজন যারা এখানে ইতিমধ্যে পোস্ট গ্রাজুয়েট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কিছুদিন তো ডাক্তারি করেছেন, আপনার ডাক্তারি চলাকালীন অবস্থায় এই যে বাকি আমরা কাইনেটিক্স এর জ্ঞান বললাম, তার কত ভাগ আসলে প্রতিটি ওষুধ নির্বাচনের ক্ষেত্রে কতটুকু অংশ কাজে লেগেছে? একটি বিশাল ইম্পর্টেন্ট ইস্যু যেটা আমরা শুধুমাত্র একটি শব্দ হিসেবে শিখিয়েছি, সেটার নাম হচ্ছে বায়ো ইকুইভ্যালেন্স। আমরা শুধুমাত্র শব্দটি বলি। বায়ো ইকুইভ্যালেন্স হচ্ছে যে বায়ো অ্যাভেলেবিলিটি যখন ইনোভেটরের সমান বা তুলনীয় হয়। কিন্তু বাংলাদেশের মতো দেশ, আমি একটাকে বলেছি ট্রিপস এর কথা, প্যাটেন্টের কথা, যে ইনোভেটর যারা আবিষ্কারক পৃথিবীর অন্যান্য দেশে 20 বছর আবিষ্কারক একচ্ছত্র এককভাবে ওষুধ বিক্রি করে, আর বাংলাদেশে কিন্তু ব্যাপারটা সেরকম না। যেমন বাংলাদেশে আমরা যেমন বই কিনি, আমরা কোথেকে বই কিনি? মূলত নীলক্ষেত থেকে বই কিনি, নিউ মার্কেট থেকে খুব কমই কিনি বই, কেউ কেউ হয়তো কিনে থাকতে পারে। তো নীলক্ষেতের বই আর নিউ মার্কেটের বইয়ের মধ্যে ফারাকটা কি আসে? নিউ মার্কেটে হচ্ছে বইটা আসল বই, মানে যে বইটি যিনি পাবলিশার এবং অথর ওনাদের মধ্যকার এগ্রিমেন্টের মধ্যে যে বইটি প্রিন্ট হয়েছিল সেই বইটি নিউ মার্কেটে পাওয়া যায়, আর সেটির ফটোকপি পাওয়া যায় নীলক্ষেতে। পড়ালেখা নীলক্ষেতের ফটোকপি বই পড়লেও কিন্তু পরীক্ষায় পাস হয়, জ্ঞান অর্জনও হয়, সেই জ্ঞান দিয়ে রোগীও ভালো হয় বা পৃথিবীতে বহু বড় বড় কাজও হয়। কিন্তু পার্থক্য আছে। যদি এই বইটি 700 পাতার একটি বই হয়, ফটোকপির বই, 700 পাতার ফটোকপির বই কিন্তু হুবহু ফটোকপি নাও হতে পারে। অতএব কি নিশ্চিত করা দরকার? একটি আসল বইয়ের সঙ্গে তুলনা করে দেখা দরকার যে 700 পাতার বইটি 700টি পাতাই আসল বইয়ের মতো হয়েছে। কিন্তু যদি 4টি পাতা আসল বইয়ের মতো না হয় বা 4টি পাতা কম থাকে, সাধারণভাবে কিন্তু তেমন বড় ধরনের কোনো অসুবিধা হবে না। অতএব এই যে একটি বইয়ের সঙ্গে আরেকটি বইয়ের তুলনার কথা এই কারণে বলছি যে অরিজিনালটির সঙ্গে তুলনা করে দেখা দরকার। এখন বাংলাদেশে যেহেতু ওষুধগুলো, অধিকাংশ ওষুধগুলোই হচ্ছে, আমরা বলি এগুলোকে জেনেরিক সাবস্টিটিউটস, অর্থাৎ মূল উৎপাদকের বদলে অন্যান্যরা এই উৎপাদনগুলো করেছেন, এটার এপিআই, এবং সেই এপিআই গুলো থেকে আমাদের অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বা যেগুলোকে আমরা বলছি ওষুধের কাঁচামাল গুলো এনে আবার সেগুলোকে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন, বিভিন্ন ফর্মুলেশন তৈরি করা হয়েছে। এই কাজটি করতে যে সেটি যে আসলটির মতো আছে এখনো, এটি প্রমাণ করা দরকার, এবং এই আসলটির মতো প্রমাণ পৃথিবীর অধিকাংশ উন্নত দেশে এটি বাধ্যবাধকতা। যখনই জেনেরিক সাবস্টিটিউট করা হয় তখনই সেটার জন্য বাধ্যবাধকতা থেকে তার একটি বায়ো ইকুইভ্যালেন্ট হতে হবে। এবং এই বায়ো ইকুইভ্যালেন্ট না হলে পরে শুধুমাত্র বায়ো ইকুইভ্যালেন্ট না, কোনো দেশের জন্য যেগুলো থেরাপিউটিক মার্জিন খুবই কম, সেগুলোর জন্য থেরাপিউটিক ইকুইভ্যালেন্সের কথা বলা হয়। অর্থাৎ শুধুমাত্র বায়ো ইকুইভ্যালেন্ট, বায়ো অ্যাভেলেবিলিটি সমান হলেই হবে না, এটা থেরাপিউটিক ফেরত। ধরলাম এটা ঘুম পাড়ায়, সে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে টার্গেট সাইটেও যেন একই পরিমাণে যে একই ইফেক্ট প্রডিউস করে কিনা অরিজিনালটার মতন, সেটাও প্রমাণ করতে হয়। সো বায়ো ইকুইভ্যালেন্ট এবং থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট হওয়াটা উন্নত দেশের, অনেক দেশে বাধ্যবাধকতা, বায়ো ইকুইভ্যালেন্ট হওয়াটা তো পৃথিবীর অধিকাংশ দেশে বাধ্যবাধকতা। এখন আমরা যখন আমাদের দেশে ফার্মাকোলজি বলি বা পড়ি, আমি আমাদের বিভিন্ন সময় যখন পড়াতাম দেখাতাম যে আসলে একটা সাধারণ ABCD মার্কার ড্রাগ, যেগুলো খুবই পুরনো ড্রাগ, 50 বছর হয়ে গেছে অনেকে তৈরি করে, দেশের 50টি কোম্পানি, সেগুলো যদি একসাথে রেখে দেবেন, দেখবেন যে ডিসইন্টিগ্রেশনটা ঠিক সময় একসময় হয় না, ডিসলিউশনটা ঠিকভাবে হয় না, একই সময় হয়। তাহলে একটা যদি 9 মিনিটে হয়, একটা যদি 8 মিনিটে হয়, একটা 7 মিনিটে হয়, তাহলে নিশ্চয়ই সেটা তখন ব্লাডে ডিফারেন্ট কনসেন্ট্রেশনে পৌঁছায়, ডিফারেন্ট সময়ে পৌঁছায়, এবং তার ফলে এটা নেট ইফেক্ট সমান করবে না কখনোই, আবার নেট অ্যাডভার্স ইফেক্টটা সমান করবে না। অতএব এই যে বেনিফিশিয়াল ইফেক্ট এবং অ্যাডভার্স ইফেক্টের পার্থক্য হয়ে যাবে যদি এরা বায়ো ইকুইভ্যালেন্ট না হয়, যদি এরা থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট না হয়। এরকম একটা মৌলিক বিষয় কিন্তু আমরা যথেষ্ট গুরুত্ব আসলে ওষুধ বিজ্ঞানে দেই না। এর ফলে বাংলাদেশের মতো দেশে, যে দেশের ওষুধ বাজারে মূলত জেনেরিক মার্কেট, সেই দেশের চিকিৎসকের যে সচেতনতা এবং জ্ঞান থাকা দরকার এই ওষুধ উৎপাদনের প্রক্রিয়া এবং এই ওষুধ উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট যে এটির বেনিফিশিয়াল এবং অ্যাডভার্স ইফেক্টের সম্পর্ক, এই বিষয়টি স্পষ্ট না ধারণা থাকলে তিনি অসহায় ভাবে আসলে তিনি নিজের অজ্ঞাতসারে আসলে অনেক সময় সঠিক ওষুধ নির্বাচন করেন, কিন্তু সেটি আসলে শরীরে যথাযথভাবে কাজ করে না। অতএব এই বিষয়গুলো, মানে আমি একটু উদাহরণ দিলাম যে আসলে ফার্মাকোলজির পড়ালেখাটা এই বিষয়ে অজস্র বিষয় রয়ে গেল। যেমন আমরা বলছি যে চিপস, বাংলাদেশে আপনারা জানেন যে এটি হচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ যতদিন LDC লিস্ট স্বল্পোন্নত দেশ ছিল, ততদিন বাংলাদেশকে প্যাটেন্ট মানতে হতো না। কিন্তু এখন বাংলাদেশ যদি 3 বছর পর পর এরকম নিম্ন মধ্যম আয়ের দেশে থাকে,
তাকে এক সময় লেবেল করে দেওয়া হবে যে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ, এবং তারপর কিন্তু তাকে আসলে চিপস মানতে হবে। তাহলে চিপস মানতে হলে কি ঘটবে বাংলাদেশে? আমরা কি কোনোদিন কোনো কোথাও বইতে বা কোনো ক্লাসরুমে কোনোদিন আলাপ করেছি? যখনই চিপস মানতে হবে তখনই আন্ডার পেটেন্ট রাখবে, মানে যেগুলো ওষুধের এখনো পেটেন্ট একটি মালিকের হাতে আছে, সেই ওষুধগুলোর ক্ষেত্রে একটি মূল্য বৃদ্ধি করবে। কারণ কি, ওই উৎপাদক ছাড়া বাকিরা তখন এখন এইভাবে, মানে যদি বলা হয় যে ধরলাম একটি পাবলিশারের বই, এই বইটি আর নীলক্ষেতে পাওয়া যাবে না, তাহলে কি ঘটবে তখন? সেটি শুধুমাত্র নিউ মার্কেটে পাওয়া যাবে, এবং শুধু নিউ মার্কেটে ওই পাবলিশারের বই পাওয়া যাওয়ার কারণে কি ঘটবে, সেটি তখন আমরা এটি 4 ভাগের বা 3 ভাগের 1 ভাগ দামে কিনতাম, এখন আমাদের 3 গুণ দামে কিনতে হবে। হয়তো বইটির বিক্রি বেড়ে যাবে দেখে 2 গুণ দামে বিক্রি করে দেবে সেই পাবলিশার। একই ঘটনা ঘটবে বাংলাদেশে। তাহলে আমাদের কি কোনো প্রস্তুতি আছে আমাদের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে? আমরা যদি আজকে একটা ম্যাক্রোলিডের নাম দেখতে চাই, সেখানে 6টি বা 7টি ম্যাক্রোলিডের মধ্যে নতুন নতুন ম্যাক্রোলিড গুলো আমরা লিখতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা যদি ব্লগার্স গুলো লিখি, নতুন গুলো লিখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। খুবই অল্প সুবিধার জন্যই আমরা সেগুলো লিখে ফেলি। এই অল্প সুবিধার জন্য যে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হয়, সে অতিরিক্ত মূল্যের সঙ্গে এই সুবিধাটুকু যায় কিনা, মানে যতটুকু সুবিধা মূল্য কি ততটুকুই বাড়লো কিনা, এটা আমাদের খুব একটা বিবেচনা করতে হয় না। কারণ আপনারা খেয়াল করবেন, যদি আমার হুমায়ুন আহমেদের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 200 পাতার 3টি বই একই দামে বিক্রি হবে নীলক্ষেতে। কারণ কি? কারণ ওখানে 200 পাতা তৈরি করার দাম মাত্র, একই অবস্থা হয়ে আছে। তার মানে যখন কপি করা হয় তখন আসলে তেমন পার্থক্য আর থাকে না। এর ফলে আমাদের দেশে যেটা হয়েছে, যে নতুন ওষুধগুলো আমরা লিখতে অভ্যস্ত হয়ে গেছি, এবং আমরা এই অল্প উপকারের জন্য একটু বেশি দামে লিখছি। কিন্তু কিছুদিন পর কি হবে? নতুন ওষুধগুলো থাকবে আন্ডার পেটেন্ট, সেগুলো শুধু একজন উৎপাদক বিক্রি করতে পারবে, সেগুলোর দাম বেড়ে যাবে। ইতিমধ্যে আমাদের প্রেসক্রিপশনের অভ্যাসটা কেমন হয়ে গেল, আমরা যখনই একটি নতুন ওষুধ আসে উচ্ছ্বাস ভরে সে অল্প একটু সুবিধার জন্য ভাবে অল্প একটু বেশি দাম তো দিয়ে দিই। এর ফলে আমরা এই যে অল্প একটু বেশি ভালো, এই অল্প একটু বেশি ভালোর জন্য কত বেশি দাম দেওয়া উচিত, এই হিসেব করা আমরা শিখি। নিজের অজ্ঞাতসারে আমরা নতুন ওষুধকে ভালো ওষুধ ভাবতে অভ্যস্ত হয়ে পড়ি, অল্প সুবিধাকে ভালো সুবিধা, অনেক সুবিধা রোগীকে দেওয়ার প্রয়োজন ভাবতে আরম্ভ করি, এবং এর ফলে কি ঘটে আমাদের, আমরা এর জন্য তাকে লিখতে আরম্ভ করি। এই অল্প সুবিধাটা যেই দাবিটা করা হয়েছে সেই লিটারেচারটা ঠিক মতো পড়তে পারি, কারণ আমাদের কাছে এটা প্রয়োজন মনে হয় না তত বেশি। এই কারণে বলছিলাম যে আমাদের গবেষণাগুলো সম্পর্কে এই সুবিধাটি, এটি 75 ভাগ কিডনি দিয়ে বের হয়, এটি 72 ভাগ কিডনি দিয়ে বের হয়। অতএব কিডনিতে কম্প্রোমাইজ রেনাল ফাংশন থাকলে এই 72 ভাগ যেটি কিডনি দিয়ে বের হয় সেটিতে কিছু সুবিধা হবে, এটা অ্যাকোমোডেশন কম হবে। এই 3% বা 5% সুবিধা, এবং এটা অন্য রূপ দিয়ে বের হওয়ার কারণে তাকে আসলে যে সুবিধা, সেটা কি আদৌ একটি কম্প্রোমাইজ রেনাল ফাংশনের জন্য জরুরি প্রয়োজন ছিল কিনা, এই বিবেচনাগুলো আমরা আসলে করতে অভ্যস্ত। আমরা দিনে 3 বার এবং দিনে 2 বার দেওয়ার কারণে যে বাড়তি এডহারেন্স বা কমপ্লায়েন্স হয়, আমরা কি আদৌ সেগুলোকে পরীক্ষা করে দেখি কিনা যে রোগীর আসলে দিনে 3 বার খেতে হয়, সেটা রোগীর দিনে 2 বার খেতে হলে পরে তার যে সুবিধাটুকু, সেই সুবিধার জন্য কত অতিরিক্ত মূল্য পরিশোধ করা যুক্তিসঙ্গত ভাবে। তাহলে যে ইকোনমিক্স এর কথাটা আমরা বলছি, এই ব্যাপারটি আমরা আমাদের পুরো ফার্মাকোলজি বইতে কোনো আলোচনাই হয় না কখনো। আমরা কোনো সময় দেখতে পাই না, মনে হয় যেন ওষুধগুলো এমনিতে টুপ করে এসে বোধহয় রোগীর ঘরে পড়ে। তাহলে পরে আমরা যদি কখনোই এই মূল্য আলোচনা না করি, এর ফলে যেটা হয়, ওষুধ সম্পর্কে আমাদের ধারণাটা অন্যান্য পণ্যের মতোই হয়ে ওঠে। আমি একজন চিকিৎসক, অন্য শার্ট, সাবান বা গাড়ি কেনার ক্ষেত্রে যে যুক্তি ব্যবহার করি, ওষুধের ক্ষেত্রে ওই রকম যুক্তি ব্যবহার করি। কিন্তু একটু পার্থক্য হয়ে গেল, অন্য সব পণ্যের ক্ষেত্রে আমি আমার জন্য কিনি, আমার জন্য নির্বাচন করে আমি মূল্য দিই, অতএব আমি আমার সামর্থ্যকে তার মাথায় বিবেচনা রাখি। আর ওষুধের ক্ষেত্রে কি ঘটে, আমি নির্বাচন করি কিন্তু মূল্য পরিশোধ করে অন্যজন। এর ফলে মূল্য বিবেচনাটি আসলে তখন খুবই সামনে বা প্রধান হিসেবে থাকে। আমরা সারাক্ষণ রোগীকে ভালো করার জন্য সবচেয়ে ভালো ওষুধটি লিখতে আরম্ভ করি, কিন্তু আমরা যখন কিনতে যাই তখন কিন্তু আমরা সবচেয়ে ভালোর চেয়ে পাশাপাশি ওটি কেনার সামর্থ্য না থাকলে তার চেয়ে একটু কম ভালো, যেটি আমার সামর্থ্য কভার করে, সেটি কিনতে চেষ্টা করি। কিন্তু যখন ওষুধের ক্ষেত্রে আমি সবসময় সবচেয়ে ভালোটি দেওয়ার চেষ্টা করি, কারণ আমি এখানে মনে রাখা ভালো, আমি কোনোভাবেই কোনো অসম্মান করার জন্য বলছি না, কিন্তু আমরা যতটা না ফিজিশিয়ান হতে চাই, তার চেয়ে ম্যাজিশিয়ান হওয়ার ইচ্ছা আমাদের বেশি থাকে। এর ফলে আমরা রোগীকে ম্যাজিক দেখাতে চাই, রোগীকে ভালো করার ম্যাজিক দেখাতে চাই। আমাদের আসলে ফিজিশিয়ান হলে এই যে যথাযথ নির্বাচনের জন্য নিজের প্রজ্ঞা ব্যবহার করার যদি অভ্যাস হতো আমাদের, তাহলে কিন্তু আসলে আমরা ওই যে একটু আগে বললাম যে সবচেয়ে ভালোর চেয়ে একটু কম ভালো, একটু কম দাম, যাতে এই রোগীর প্রয়োজনটা মিটে যায়, সেটা নির্বাচনের দক্ষতা আমাদের তৈরি।
এখন কিন্তু সেই দক্ষতাটি তৈরি হয় না। আমাদের রোগীর ভালোর জন্য সেরা ওষুধ আমাদের জ্ঞানে যেটাকে সেরা মনে হচ্ছে সেটাই লিখে ফেলতে আরম্ভ করি। এর ফলে বাড়তি চাপ, অপ্রয়োজনীয় বাড়তি চাপ তৈরি হয়। আমরা আসলে যদি আমরা একটা শার্ট বা পাঞ্জাবির কথা ভাবি, আমরা অবশ্যই ঢাকা শহরে এটা 4 থেকে 5টি দামে পাওয়া যাবে কাছাকাছি পাঞ্জাবি, অথবা একটি শার্ট, অথবা একটি ঘড়ি। আমরা কি সবসময় সবচেয়ে ভালোটা, সবচেয়ে দামিটা কিনতেছি? নিশ্চয়ই না। যারা কেউ হয়তো কিনেন, কিন্তু বাকিরা নিশ্চয়ই তা করি না আমরা। অর্থাৎ এই যে যুক্তির গঠনটা, এই যে মাঝামাঝি আসতে পারাটা, প্রয়োজন এবং সামর্থ্যকে ব্যালেন্স করতে পারাটা, ওষুধের ক্ষেত্রে এই কাজটি করতে পারার জন্য যে দক্ষতা, সেটা আমরা মিস করেছি। এবার দেখি আরেকটা জিনিস, আমরা প্রায় বলি ঝুঁকির কথা। ইফেক্ট দুই রকম, বেনিফিশিয়াল আর অ্যাডভার্স। কাইনেটিক্সে যখন ডিনামিক্সে যাই, আমরা বলি যে এটা দুটো এফেক্ট হয়। মেকানিজম অফ ড্রাগ অ্যাকশনের দুটো মেকানিজম, একটি জানি, একটি ভালোভাবে জানি। আমরা বেনিফিশিয়াল ইফেক্টের মেকানিজমটা ভালো জানি, অ্যাডভার্স ইফেক্টের মেকানিজমটা তেমন ভালো জানি। তাহলে পরে এবার আমরা একটু দেখি যে বেনিফিশিয়াল ইফেক্ট গুলো ভালোভাবে জানি, কারণটা হচ্ছে গবেষণাটা বেনিফিট নিয়ে হয় বেশি। অ্যাডভার্স গুলো গবেষণায় বলতে হয় যেহেতু আইনি বাধ্যবাধকতা আছে, কিন্তু অ্যাডভার্স গুলোই খোঁজা হয় না। তাহলে অ্যাডভার্স গুলো জানা যায় কখন? বলা হচ্ছে অ্যাডভার্স গুলো জানা হয় ওষুধটা যখন বাজারে আসে। তাহলে ওষুধ বাজারে আসে কখন? বলা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1, 2, 3, যখন 3তে সাকসেসফুল হয়, পৃথিবীর কোন দেশ রেগুলেটর যদি রাজি হয়, তখনই সেটা শুধুমাত্র বাজারে আসার অনুমতি পায়। এই মার্কেটিং অথরাইজেশনটা একটি দেশের রেগুলেটর মানে হচ্ছে সেটা আমেরিকার জন্য ইউএসএফডিএ, বাংলাদেশের ডিজিডিএ। অর্থাৎ এই যে রেগুলেটর নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু কোনোদিনই বিশ্বব্যাপী অনুমোদন হয় না। ওষুধ প্রতিটি ওষুধকে তার দেশে অনুমোদন পেতে হয়। প্রচুর ওষুধ আছে যেগুলো যুক্তরাষ্ট্রে আছে, যুক্তরাজ্যে নেই। প্রচুর ওষুধ আছে জাপানে আছে, ইউকেতে নেই, বা ইউকেতে আছে জাপানে নেই। এরকম ভাবে ফ্রান্সে আছে, ইটালিতে নেই। এখন ইউরোপিয়ানরা একসাথে করে ওরা একটা অনুমোদনের ব্যবস্থা করেছে, ইউরোপিয়ান ইউনিয়নে ইএমইএ বলে। কিন্তু কিছুদিন আগ পর্যন্ত আসলে এখনো সুইজারল্যান্ড অনেকেই তারা এগুলোর মধ্যে ওষুধের ক্ষেত্রে তারা ওই কমন ইউনিয়নের মধ্যে ঢুকে না। অতএব এটি একটি রাষ্ট্রীয় একটা প্রসেস। সেই দেশে বিশেষজ্ঞরা বসে সেই দেশের প্রয়োজন বিবেচনা করে তার ওষুধের অনুমতি দেয়। তাহলে ফেজ 3 যখন পার হয় ক্লিনিক্যাল ট্রায়ালের, ওষুধটি যদি অনুমতি পায়, তখন পর্যন্ত ওষুধের সম্পর্কে যে জ্ঞানটা, সেটা সর্বোচ্চ 3 থেকে 5,000 রোগীর মধ্যে। আর ওষুধটি অনুমোদন পাওয়ার পরের দিনে 5,000 করে রোগীর মধ্যে সে ওষুধটি ব্যবহার করা। তাহলে যখন নাকি একটি নিয়ন্ত্রিত কাঠামোতে অল্প কিছু মানুষের মধ্যে যারা আদারওয়াইজ নরমাল, যদি এটা হাইপারটেনশনের ওষুধ গবেষণা করা হয়, তার বাকি কোনো রোগ নেই নিশ্চিত করা হয়। কিন্তু যখনই এটা রিয়েল লাইফে দেওয়া হয়, তখন হাইপারটেনশনের সঙ্গে রোগী থাকে অ্যাজমা, ডিসলিপিডেমিয়া, ডায়াবেটিস, বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে থাকেন। অর্থাৎ এই যে ওষুধটি ব্যবহার করা হয় যখন নাকি রিসার্চ এনভায়রনমেন্ট থেকে রিয়েল লাইফে, তখন আসলে তার সঙ্গে অজস্র নতুন ফ্যাক্টর অ্যাড হয়, এবং তার ফলে কি হয়, নতুন ধরনের অ্যাডভার্স ইফেক্ট। ওষুধটি গবেষণা হয়েছে অন্য সবকিছু সুস্থ, এবং ধরলাম ইউরোপের মূল কয়েকটি দেশে। এটি যখন নাকি কোনো মঙ্গলের পপুলেশনে আসে, যখন কোনো ককেশিয়ান পপুলেশন বাদ দিয়ে যখন এইদিকে এশিয়ান কোনো মিক্স দ্রাবিড়া আমাদের মতন মানুষের মিক্স পপুলেশনের মধ্যে আসে, তখন নতুন অ্যাডভার্স ইফেক্ট গুলো তখন দেখা যেতে আরম্ভ হয়। সঙ্গে অন্য ওষুধ নেওয়ার কারণে নতুন অ্যাডভার্স ইফেক্ট দেখা যায়, কারণ এগুলো তো গবেষণার সময় দেখা হয়নি। এর ফলে বলা হয় ওষুধ সম্পর্কে সম্পূর্ণ জানতে আমাদের ওষুধ বাজারে আসার পরে 15 বছর গড় সময় লাগে। তাহলে এই জানার প্রক্রিয়াটা কি, এটা কিন্তু আমরা আমাদের বলি না। এই জানার প্রক্রিয়া আমরা আপনাদেরকে শিখাই অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন কি আছে। তো এই অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন গুলো তো গবেষণায় যেগুলো দেখা গিয়েছিল সেগুলো লেখা হয়েছে। তাহলে গবেষণার পরে ওষুধটি বাজারে আসার পরে যে অ্যাডভার্স রিঅ্যাকশন গুলো হতে থাকে মানুষের মধ্যে, সেগুলো কোথায়? সেগুলো আসলে এই যে মার্কেটে আসার পরে ওষুধ সম্পর্কে যে সার্ভেলেন্স, সেটার নাম ছিল পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স। এবং এই পোস্ট মার্কেটিং সার্ভেলেন্সকে আবার রিনেম করা হচ্ছে ফার্মাকোভিজিলেন্স হিসেবে। এবং এই ফার্মাকোভিজিলেন্সের জন্য উপসালা মনিটরিং সেন্টারে বসে একটি গ্লোবাল মনিটরিং করা হয়, সারা পৃথিবী থেকে রিপোর্ট করা হয় সেখানে। বাংলাদেশও তার মধ্যে একটি অন্তর্ভুক্ত দেশ। 120 নম্বর দেশ, 120-এর কাছাকাছি বাংলাদেশ আসলে তালিকায় ঢুকেছে, যেই দেশ থেকে রিপোর্ট করা হয়। তাহলে রিপোর্টিংটা কি? আমরা আসলে এটার সঙ্গে একেবারেই আমরা পরিচিত ছিলাম না। আমরা জানি না যে এরকম একটি ফর্ম আছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন রিপোর্ট করার জন্য। আমি যখনই কোনো ওষুধ দেই, যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা রিপোর্ট করতে হয়। কোথায়? ডিজিডিএতে। ডিজিডিএ সমস্ত রিপোর্ট একত্রিত করে আবার পাঠায় উপসালাতে। উপসালা সারা পৃথিবীর সকল রিপোর্ট কম্পাইল করে নিশ্চিত করে যে এটি কি ওষুধের কারণে হয়েছে বলে সন্দেহটি কি যথেষ্ট। যদি যথেষ্ট প্রমাণিত হয় সন্দেহটি, তখন তারা এটি গ্লোবালি পাবলিশ করে। আপনারা জাস্ট আজকে যে এই ক্লাস শেষে ভিজি অ্যাক্সেসে যাবেন, এবং ভিজি অ্যাক্সেসে গিয়ে আপনারা একটি ওষুধের নাম, তারিখ,
টাইপ করে ক্লিক করুন, সার্চ করে দেখবেন সেটি কত হাজার অ্যাডভার্স ইফেক্ট হয়েছে এবং কোন কোন সিস্টেমে হয়েছে। তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের ফার্মাকোলজি বইতে যা বলা হয়েছে সেটি সম্পূর্ণ বিশ্বজ্ঞানের কত অল্প অংশ। তাহলে ঝুঁকি সম্পর্কে আমাদের ধারণাটা এখন পর্যন্ত ফার্মাকোলজি বইতে লেখা অ্যাডভার্স রিঅ্যাকশন 4টা 5টা 7টা অ্যাডভার্স রিঅ্যাকশন, তাও আবার সেগুলো কোনটা কতজনের হয়, XYZ এক্স ড্রাগটি ধরলাম 1 2 3 এরকম 6টি অ্যাডভার্স ইফেক্ট করে, কোন অ্যাডভার্স ইফেক্টটি কতজনে দিলে একটি করে হয় বা কত ভাগ রোগের মানুষের মধ্যে হয়, সেগুলো কিন্তু খুবই রেয়ারলি বইতে লেখা। তাহলে পরে একটি ঘটনা যদি একটি অ্যাডভার্স ইফেক্ট, আপনাদের কতগুলো কমন শব্দ আজকে আমি বলবো, শুধু মাথায় রাখবেন। যেমন কমন, এই অ্যাডভার্স ইফেক্টটি কমন, এই অ্যাডভার্স ইফেক্টটি ভেরি কমন, এই অ্যাডভার্স ইফেক্টটি রেয়ার, এটি ভেরি রেয়ার। এই শব্দগুলোর অর্থ কি? আপনাদেরকে যদি চিরকুট দেওয়া হতো এবং আজকে যখন আমি গ্যালপ পোল করতাম বলতাম যে আচ্ছা কমন মানে কতজনে একজন, এখানে 20টা রেজাল্ট আসতো। ভেরি কমনের বেলায় এরকম 20টা রেজাল্ট, রেয়ারের বেলায় তাই। অতএব আমরা এখন পর্যন্ত কমন বলতে কি বুঝায়, কতজনে একজন হলে সেটা কমন, এই কথাটা পর্যন্ত স্পষ্ট করতে পারি। আমরা কতজনে একজন হলে এটাকে রেয়ার বলে, সেই কথাটা আসলে একমত হতে পারিনি সবাই। এর কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে ওষুধ বিজ্ঞানের ঝুঁকির ধারণা এখনো যথেষ্ট অস্পষ্ট, এবং এই অস্পষ্ট রাখাটা আসলে আমি মনে করি এটা বিজ্ঞানের একটা অসহায়তা। বিজ্ঞানীদের দায়িত্ব ছিল এগুলোকে স্পষ্ট করা। এই যে আজকে আমরা পৃথিবী সম্পর্কে যা জানি, এগুলো কোত্থেকে জানা হবে? এগুলো সব বিজ্ঞানীদের অবদান। বিজ্ঞানীর এই সূর্য সম্পর্কে জানা, আমাদের মঙ্গল সম্পর্কে, সমুদ্র সম্পর্কে, তিমি মাছ সম্পর্কে জানা, প্রতিটা কাজ আসলে বিজ্ঞানীরা করেছে। কিন্তু ওষুধ বিজ্ঞানে আমরা খুবই ব্যর্থ হয়েছি এই জ্ঞানটা স্পষ্ট করতে, যে আসলে এই কমন শব্দের মানে কি। আমরা যদি বলি যে একটা অ্যান্টিহিস্টামিনে ড্রাউজিনেস কমন, কতজনে একজনের ড্রাউজিনেস হলে পরে সেটাকে কমন বলে? আমরা কিন্তু এই সহজ ব্যাপারটাকে স্পষ্ট করতে পারি। আমি বলবো যে আপনাদের যারা নাকি ডাক্তার হয়ে গেছেন, তাদের আসলে এটা একটা চলমান বিজ্ঞান এবং এটি সারা জীবন ব্যাপী চলতে হবে। এই জন্য ডাক্তার ইনকাম প্র্যাকটিস, লয়ার এবং ডাক্তারি দুটো নাম প্র্যাকটিস। প্র্যাকটিস মানে আপনি প্রতিদিন করবেন, নতুন ভাবে শিখবেন। অতএব আপনাদের এই জিনিসগুলো আমরা বলছি, যে ঝুঁকির কথা, অর্থনীতির কথা, ওষুধ নির্বাচনের বিজ্ঞানসম্মত পদ্ধতির কথা, এই জিনিসগুলো আসলে যদি পড়া হয়ে থাকে তাহলে ভালো, না হয়ে থাকে এটিকে আবার শিখে ফেলতে হবে। তাহলেই আপনার সামনে আসা রোগীকে আপনি ন্যায় বিচার করতে পারেন। আপনি তো বিচারক, আসলে চিকিৎসক একজন বিচারক। চিকিৎসক দাড়ি পাল্লায় মেপে দেখে ঝুঁকি বনাম উপকার, দাড়ি পাল্লায় মেপে দেখে দাম, মানে কস্ট ভার্সেস বেনিফিট। তাহলে এই জাজমেন্টের জন্য, বিচার করার জন্য যে পরিমাণ জ্ঞান থাকা দরকার, তাহলে এটা কোন বিষয়ে জ্ঞান থাকতে হয়? বিচারকের জ্ঞান সবসময় এভিডেন্সের উপর নির্ভর, তাই না? বিচারক কিসের উপর বিচার করেন? প্রমাণের উপর। একইভাবে চিকিৎসক কিসের উপর বিচার করবেন? এভিডেন্সের উপর। সো আমরা সবাই বলছি, এই এখন আপনারা জানেন সবাই নিশ্চয়ই, অথবা না জেনে থাকলে আপনারা যারা আন্ডার গ্রাজুয়েট আছেন আপনারা জানেন, শব্দগুলো পরিচিত হতে হবে। এভিডেন্স বেসড মেডিসিন মানে প্রমাণ নির্ভর। আসলে চিকিৎসা বিজ্ঞানটা হবে প্রমাণ নির্ভর। প্রমাণ কতটুকু শক্তিশালী সেটা মাপাই, যাচাই বাছাই করা আপনাদের শিখতে হবে। প্রমাণের একটা পিরামিড আছে, এই পিরামিডের সবচেয়ে নিচে হচ্ছে অ্যানিম্যাল সাফারি, তার ঠিক উপরে হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন। এবং বাংলাদেশ আসলে দুর্ভাগ্যজনক ভাবে এই এক্সপার্ট ওপিনিয়নের লেভেলটাতেই বেশি অভ্যস্ত। এর উপরে আরো প্রচুর গবেষণার বিভিন্ন রিসার্চের ডিজাইন আছে, সেটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, সিস্টেম্যাটিক রিভিউ, মেটা অ্যানালাইসিস, বলে গাইডলাইন, এই ধরনের অজস্র জিনিস তার চেয়ে পিরামিডের উপর দিকে, যেগুলো সর্বোচ্চ জায়গায় আছে গাইডলাইন। গাইডলাইন হচ্ছে একটা কনসেনসাস এগ্রিমেন্ট বা কনসেনসাস ডকুমেন্ট। এখানে কনসেনসাস মানে একটি দেশ অথবা পৃথিবীর সকল বিশেষজ্ঞরা একমত হলেন এই কাজটি, এই রোগটি এইভাবে চিকিৎসা করা হবে, সাথে যদি এই কোমরবিডিটি থাকে তাহলে এটা দেওয়া হবে। অর্থাৎ যখন একটি গাইডলাইন পৃথিবীর বিশেষজ্ঞরা টেবিলের চারপাশে বসে একমত হন, এটাকে তখন বলছেন না কালেকটিভ উইজডম, সম্মিলিত প্রজ্ঞা। এবং একজন চিকিৎসক হিসেবে আপনি যখন এই সম্মিলিত প্রজ্ঞা ব্যবহার করেন, তখন এই 1000 পাতার ফার্মাকোলজি বইয়ের চেয়ে আপনি অনেক বেশি ওয়াইজ হয়ে গেলেন বাই ডিফল্ট। আপনি অটোমেটিক্যালি পৃথিবীর সেরা বিজ্ঞানীদের সিদ্ধান্তের সঙ্গে একমত হওয়ার মধ্য দিয়ে আপনি একজন বা দুইজন বা 10 জন বিজ্ঞানীর চেয়ে অনেক বেশি প্রজ্ঞাবান হয়ে গেলেন বাই ডিফল্ট। ওনারা কিন্তু যখন টেবিলের চারপাশে পৃথিবীর সকল তথ্যকে সামনে এনে টেবিলের যাচাই বাছাই করে প্রমাণগুলো কোনটা শক্তিশালী, কোন গবেষণাটি ভালো হয়েছিল, কোন গবেষণাটি দুর্বল হয়েছিল, কোথায় সে দুর্বলতা ছিল, এই সবগুলো যাচাই বাছাই করে যখন তারা একটি একমত হন সিদ্ধান্তে, আপনি যদি শুধু সেই সিদ্ধান্তটুকু মেনে চলেন গাইডলাইন,
তাহলেই আপনি আসলে পৃথিবীর সেরা বিজ্ঞানীদের কাছাকাছি মানের সিদ্ধান্ত এমনিতেই নিয়ে নিলেন। অথচ আমরা এই গাইডলাইনের কথা, আমরা মেটা অ্যানালাইসিসের কথা, সিস্টেমেটিক রিভিউর কথা ক্লাসরুমে অথবা পরীক্ষায় কখনই আলাপ করছি না। অথচ এইগুলোই হচ্ছে আমাদের যে কোনো একটি টেক্সট বইতে যেভাবে লিখে, বই হচ্ছে একজন বা 20 জন এডিটর মিলে একটি ডকুমেন্ট তৈরি করেছেন। এটি অবশ্যই অথর যারা তারা অথবা এডিটর যারা তারা এইটি তাদের মতামত রিফ্লেক্টেড হয়েছে। ওনারা অবশ্যই পৃথিবীর বিভিন্ন পাবলিশ, ওনারা তো নিজেরা সব লিখেননি, যেগুলো অন্যান্যদের লেখা থেকে একত্রিত করে ওনারা কম্পাইল করেছেন। কিন্তু সেইখানে কিন্তু এই মেটা অ্যানালাইসিস এবং সিস্টেমেটিক রিভিউ পদ্ধতি মেনে করা হয়নি। এটা অথরের একটা ডিসক্রিপশন আছে, ঠিক স্বাভাবিকভাবে এটি একটি সৃষ্টিশীল কাজ। বই লেখা একটা সৃষ্টিকর্ম, এবং এই সৃষ্টিকর্মে ওনার তো আসলে অথর হিসেবে ওনার ডিসক্রিপশন আছে। উনি ওনার পছন্দ, যেটা ওনার যে আর্টিকেল পছন্দ, যেটাকে ভালো লেগেছে পড়তে গিয়ে, যেটা পড়ে উনি আনন্দ পেয়েছেন অথবা পছন্দ হয়েছে, সেগুলোর আলোকে উনি বইটা লেখেন। আর অথচ গাইডলাইন এটি অবশ্যই চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে তৈরি, সেখানে বিজ্ঞানের বাইরে যাওয়ার কোনো সুযোগই থাকে না। অথচ এই চূড়ান্ত বিজ্ঞানের সিদ্ধান্তটি সম্পর্কে, এই পদ্ধতিগুলো সম্পর্কে, যে সিস্টেমেটিক রিভিউ কিভাবে 10টা আর্টিকেলকে পড়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো যায়, কিভাবে 20টা আর্টিকেলের বিভিন্ন রোগীদেরকে, আপনারা রিসেন্টলি খেয়াল করবেন একটি সিদ্ধান্ত হয়েছিল আবার প্রত্যাহার হয়েছে কিছুদিন আগে, এই কোভিড সম্পর্কিত একটি ওষুধকে বলা হয়েছিল এটা ট্রায়াল থেকে প্রত্যাহার করা হবে, পরবর্তীতে আবার 2 দিন পরে চলে আসছে। সেখানে আসলে একটা মেটা অ্যানালাইসিস করা হয়েছে। মনে করি একটি গবেষণাতে 200 লোককে নিয়ে, আর 500 জনকে নিয়ে করা হয়েছে। এই সবগুলোকে একত্র করার একটা অঙ্ক আছে। এই অঙ্কগুলো যারা জানেন তারা এগুলোকে বিশেষভাবে করেন এবং করে সেখান থেকে একটা অনুসিদ্ধান্তে পৌঁছে। এই সিদ্ধান্তগুলো খুবই শক্তিশালী। সেই সিস্টেমেটিক রিভিউ, মেটা অ্যানালাইসিস, গাইডলাইন, এই ধরনের বিষয় সেগুলোর সঙ্গে আমরা আপনাদের একদমই পরিচয় করাই। আমরা আপনাদেরকে পরিচিত করাই যে জিনিসটি, সেটা হচ্ছে একটি বই। আমি বলছি না যে বই টেক্সট বই কোনো দুর্বল ভিত্তি, টেক্সট বই ডেফিনেটলি অনেক শক্তিশালী একটা প্রমাণ, কিন্তু সেটি একজন বা কয়েকজন মানুষের প্রমাণ, এবং সেখানে কোনো পদ্ধতি মেনে কাজটি করা হয়নি, এই কথাটি বুঝতে হবে। অতএব আমরা মনে করছি যে আপনারা চিকিৎসকদেরকে এই ডাইনামিক হতে হবে, তাদের রোবাস্ট ডকুমেন্ট গুলো, যেগুলো নাকি গ্লোবাল ডকুমেন্ট, যেমন এইবারে কোভিড এর 3টি রিসার্চ হচ্ছে, বা অনেকগুলো আসলে, এগুলোকে বলছে অ্যাডাপটিভ ডিজাইন, সলিডারিটি তার মধ্যে, রিকভারি, ডিসকভারি। আপনারা প্রায় শুনবেন যে এবারে যে কিছুদিন আগে দেখবেন রিকভারি ট্রায়ালের ইন্টারিম রেজাল্ট, অর্থাৎ গবেষণা চলা অবস্থা মাঝখান থেকে রেজাল্ট রিলিজ করা হচ্ছে। এটা হচ্ছে অ্যাডাপটিভ ডিজাইনের রিসার্চের দিয়ে। মাঝখানে যদি একটি ড্রাগকে দেখা যায় ভালো, দ্রুত বলে ফেলা হবে যেটি ভালো, যেটি খারাপ সেটি বন্ধ করে বিদায় করে দেওয়া হবে গবেষণা। অন্যান্য ক্ষেত্রে গবেষণা শেষ করা হবে, তারপরে রেজাল্ট পাবলিশ করা হবে। সেই যে অ্যাডাপটিভ ডিজাইনের গবেষণার মধ্য দিয়ে কোভিড মহামারী মোকাবেলাতে পৃথিবীর মানুষ আসলে 100 দেশে 120টা দেশে গবেষণা শুরু হয়েছে, এবং সেখানে যে হাসপাতালগুলো ওই দেশের গবেষণা অংশ নিচ্ছে, তারা ব্লাইন্ড প্যাকেট পাচ্ছে ওষুধের, রোগীকে দিচ্ছে, ব্লাইন্ডলি মেপে তারা আবার আপলোড করছে গ্লোবালি। সো গ্লোবালি প্রতিদিন রোগীরা কতজন কে কোনটা পাচ্ছে কেউ জানে না, টোটালি ব্লাইন্ড একটা সিচুয়েশনে ওষুধ পাচ্ছে A B C D, এবং A B C D কে পাচ্ছে জানে না, রোগী জানে না, ডাক্তার জানে না। ডাক্তাররা রোগীকে দিচ্ছে, কনসেন্ট দিচ্ছেন, এবং তারপরে রেজাল্ট বলছেন, প্রতিদিন আপলোড করছেন। তো পৃথিবী জুড়ে দেখা যাচ্ছে যে আসলে ওখানে যারা এটাকে ডিকোডিং করে দেখতে পাচ্ছে এ আসলে BCD এর চেয়ে অনেক ভালো, ওনারা তখন ওইটাকে A কে রিকমেন্ড করছে, অথবা D খুবই খারাপ দেখা যাচ্ছে, D কে বাদ দিয়ে দেওয়া হচ্ছে গবেষণা। সেই যে নতুন ধরনের মডেলের ডিজাইন তৈরি করেছেন ওনারা, কারণ কি মহামারী মোকাবেলায় দ্রুত ফলাফল পাওয়ার জন্য এই ধরনের গবেষণা তৈরি করা, মডেল তৈরি করছে। আমরা চিকিৎসকদেরকে আসলে এই বাংলাদেশের এই গবেষণা চলছে, বাংলাদেশ এটা জয়েন করেছে, বাংলাদেশের হাসপাতালগুলোতে চলবে, বাংলাদেশ ইতিমধ্যে সলিডারিটি বাংলাদেশ জয়েন করেছে। তো সলিডারিটি যখনই চলবে, বাংলাদেশের কোনো কোভিড হাসপাতালে এটা চলবে, এবং সেই কোভিড হাসপাতালের চিকিৎসকরা এই গবেষণায় নিজের অজান্তেই অংশগ্রহণ করতে হবে। ওনারা ওনাদের রোগীরা অংশগ্রহণ করে সম্মতিক্রমে, চিকিৎসকরা যারা জানবেন যে তোমরা একটা গবেষণা করছেন, কিন্তু খেয়াল করেন এই উনি প্রথমবারের মতো শুনবেন এই ধরনের শব্দগুলো। আমরা বলি যে চিকিৎসকদেরকে আসলে এই বিশ্বের যে মানে ওষুধ বিজ্ঞানের গতি প্রকৃতি, এগুলোর সঙ্গে পরিচিত করা, এটার অলিগলি মোড়গুলোর সঙ্গে পরিচিত করা, এবং এই অলিগলি মোড় সম্পর্কে যত ভালো তিনি জানবেন, ততই তিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, ততই তিনি বিজ্ঞানসম্মতভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, এবং ততই তিনি বুঝতে পারবেন যে কার কোন প্রমাণটির গুরুত্ব বেশি। প্রমাণের গুরুত্ব পদের উপর নির্ভর করে। ধরলাম আমি ক্লাসরুমে প্রায় একটা উদাহরণ দিই, আচ্ছা ধরি একটি গুলির শব্দ, আমি ক্লাস নিচ্ছি, এরকম করে হঠাৎ একটি শব্দ হলো, দৌড়ে গেলাম, এই আপনার আমার সঙ্গে আছেন লাইভ, আমি দৌড়ে হয়তো বন্ধ করলাম, একটু দরজা দিয়ে বের হয়ে গেলাম, বের হয়ে দেখে ফেরত এসে শুনলাম যে এরকম একটা ইয়ে হয়েছে, ওখান থেকে একজনকে নিয়ে গেছে হাসপাতালে, এখানে কাছে।
আমি চলে আসলাম, আবার আপনাদের সাথে ক্লাস করলাম, ক্লাস শেষ করলাম। এরপর জানা গেল যে সেইখানে আসলে একজনকে গুলি করা হয়েছিল, এই সেই মামলা মোকদ্দমা উঠলো। সেই মামলায় আমাকেও সাক্ষীদের ডাকা হলো। কারণ কি, আমি একজন অধ্যাপক, এখানে থাকি, আমি নিচে নেমেছিলাম, আমার সামনে দিয়ে দৌড়ে চলে যেতে দেখেছি যিনি গুলি করেছেন, এবং যিনি যার গায়ে গুলি লেগেছে তাকে হাসপাতালে নিয়ে যেতে দেখেছি। কিন্তু আমি একজন দুর্বল সাক্ষী। আমি এইখানে এই ঘটনা যতজন যদি এই সাক্ষী হিসেবে একজন দারোয়ান থাকেন, একজন ড্রাইভার থাকেন, আর একজন অধ্যাপক থাকেন, এখানে অধ্যাপক হিসেবে আসলে তার বিশেষ কোনো গুরুত্ব নেই। এখানে সাক্ষ্য হিসেবে সাক্ষীর গুরুত্ব দেখা হবে। বিচারকের কাজ এই মানুষের মুখের দিকে তাকানো। ঠিক একইভাবে আপনি ওষুধ লেখার সময় কার মুখে শুনেছেন কথাটা ওষুধ সম্পর্কে, কত মোটা বইয়ের এটা লেখা লিখেছিলেন সেটা না, আপনাকে যাচাই করতে পারতে হবে সাক্ষী হিসেবে এই ওষুধের সম্পর্কে যে দাবিগুলো করা হয়েছে, সাক্ষী হিসেবে মানে এভিডেন্স হিসেবে বা প্রমাণ হিসেবে সেটি কতটুকু শক্তিশালী। অতএব এই প্রমাণ হিসেবে শক্তিশালী যাচাই করার দক্ষতা ছিল আপনাদের ডাক্তারি করার জন্য অতীব প্রয়োজনীয়। আর প্রমাণের হিসেবে আপনাদের সহায়তা করার জন্য তৈরি হয় গাইডলাইন। এই গাইডলাইন, সিস্টেমেটিক রিভিউ, মেটা অ্যানালিসিস গুলো সম্পর্কে আপনাদেরকে নিয়মিত পরিচয় করানো আসলে আমাদের দায়িত্ব ছিল, বা এখনো আজকেও আমি সেই দায়িত্বটাই পালন করছি, যেন আপনারা আসলে এগুলোর সঙ্গে এইভাবে পরিচিত হয়ে উঠতে পারেন। এই পরিচয়ের ফলে যে শুধুমাত্র আপনি রোগীর চিকিৎসা ভালো করবেন তাই না, এই পরিচয়ের ফলে কিন্তু আরেকটি বিরাট সম্ভাবনা তৈরি হবে। এই মাত্র যেটা বললাম যে সলিডারিটি ট্রায়ালে বাংলাদেশ যোগদান করার ফলে কি হলো, এটি একটি রোবাস্ট অ্যাডাপটিভ ক্লিনিক্যাল ট্রায়াল। এই ট্রায়ালে বাংলাদেশি কোভিড হাসপাতালে রোগী, চিকিৎসক এবং বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান তারা হয়তো সরকারিভাবে যোগদান করেছে। তাহলে বাংলাদেশের চিকিৎসকরা বা বাংলাদেশের চিকিৎসকদের যদি ক্লিনিক্যাল ট্রায়ালে যোগদানের সামর্থ্য তৈরি হয়, পৃথিবীব্যাপী ওষুধ গবেষণায় বাংলাদেশ অবদান রাখতে শুরু করবে। এটা হচ্ছে বাংলাদেশের অবদান চিকিৎসক হিসেবে। রোগীরা অংশ নেওয়ার মধ্য দিয়ে এই দেশের রোগীদের মধ্যে কোন ওষুধগুলোর ক্ষেত্রে কোন ধরনের উপকার অথবা পার্শ্ব প্রতিক্রিয়ায় অন্যান্য অংশের সঙ্গে কি পার্থক্য হয় না হয়, সেই জ্ঞানগুলো ধীরে ধীরে গড়ে উঠবে। আপনারা জানেন, ইতিমধ্যেই এবারও দেখেছেন যে জেনেটিক স্ট্রাকচার বা জেনেটিক যে সিকোয়েন্স, এগুলোতে বাংলাদেশি মানুষের জেনেটিক্স এর উপরে নির্ভর করে তারা আসলে উপকার এবং অপকার দুই ক্ষেত্রেই পৃথিবীর অন্যান্য মানুষের থেকে আলাদা। কিন্তু এই জ্ঞানটা যথেষ্ট স্পষ্ট না বিধায় আমরা এখন পর্যন্ত পশ্চিমাদের অথবা প্রাপ্ত যে ফলাফল সেগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে ওষুধ নির্বাচন করতে হয়। আমাদেরকে সেগুলোর দিকে নজরদারি, আমরা যে কোন অ্যাডভার্স ইফেক্ট দেখবো সেটা আসলে অন্যদের কাছে পাওয়া জ্ঞানের উপরে, কারণ আমরা তো এখন পর্যন্ত সেই জ্ঞানটা তৈরি করার জন্য। তাহলে আমরা যদি রিপোর্ট করতে আরম্ভ করতাম, আমরা যদি এই দেশের 70,000 ডাক্তার যদি রিপোর্ট করে, ওনারা তো প্রতি সপ্তাহে অন্তত একটা বা দুটো অন্তত অ্যাডভার্স ইফেকশন প্রায় পাবেন, এবং এটা ডিটেক্ট করে রিপোর্ট করলে তো সপ্তাহে দেখা যাবে 70,000 রিপোর্ট শুরু হবে। এক বছরের মধ্যেই বাংলাদেশে কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কোনগুলো বেশি হয় কোনগুলো কম হয় জানাজানি হয়ে যাবে। জানা গেলে কি হলো, আপনি আগে থেকেই ধারণা করতে পারলে আপনি এটাকে থামানোর চেষ্টা করতে পারবেন, আর্লি থামাতে পারবেন। আপনারা জানেন যে কোন একটি ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট ডোজটা যদি দ্বিতীয় ডোজ পড়ে, আমি এমনি নাম মেনশন করতে চাই না যেহেতু এটি ওষুধ, কিন্তু আমাদের বেশ কিছু রিপোর্ট আছে যেগুলোতে রোগী এসে ডাক্তারকে জিজ্ঞেস করেছে যে ডাক্তার সাহেব এই ওষুধটি খাওয়ার পর আমার গায়ে এরকম ইয়ে হচ্ছে, তো ভাবছে যে ভাইরাল ডিজিজ হচ্ছে, জ্বর। বলছে ঠিক আছে এটা খেতে পারেন, ভাইরাল ডিজিজ তো এটা বোধহয় এমনিতে হচ্ছে, আপনি খান। সেকেন্ড ডোজের পরেই ওনার একেবারে স্টিভেন জনসন সিনড্রোম হয়ে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, লিভার ইনজুরি হয়েছে। দেখা গেল যে প্রায় 6 মাস হসপিটালাইজ করে ওনাকে কোন রকম বেল আউট করে বাঁচিয়ে আনানো গেল। বিশাল পরিমাণ আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি। অথচ শুধু দ্বিতীয় ডোজটা না দিলেই কিন্তু ওনার আর এই ক্ষতি। অতএব এই যে অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে শুধু সচেতন, এরকম একটা অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, এবং সেই ক্ষেত্রে আসলে একটু সাবধান থাকবো, শুনলে আমি বন্ধ করবো। অ্যাডভার্স ইফেক্টের তালিকাটাকে তো আসলে প্রথমে বুঝতে হবে যে কোনটা জানানোর জন্য। আমরা যেভাবে অ্যাডভার্স ইফেক্ট পড়ি ইংরেজিতে নাম, এটা তো কোনো কাজই আসবে না, কারণ এই ভাষায় আপনি রোগীকে বলতে পারবেন। তাহলে কোন অ্যাডভার্স ইফেক্ট গুলো রোগীকে জানাতে হবে, কোন ভাষায়, সেটা একটা। কোনটা মনিটর করতে হবে, যে কোনো বায়োকেমিক্যাল মার্কার অথবা কোনো স্পেসিফিক জিনিস মনিটর করতে হবে, সেটা বলে দিতে হবে যে এটা মাপবেন এতদিন বিরতিতে। কোনটা হলে রোগী ওষুধ বন্ধ করে দিতে হবে। তাহলে ওষুধ সম্পর্কে অ্যাডভার্স ইফেক্ট আমরা জানবো কেন? জানবো এই 3 টাকা দিতে। একটা, রোগীকে বলে দেওয়ার জন্য যে কোনটা কোনটা হতে পারে, যেগুলো ইগনোর করে ওনাকে ওষুধ খাওয়া কন্টিনিউ করতে হবে। দ্বিতীয়টা, কোন কোন জিনিস ওনাকে মাপতে হবে নিয়মিত, এবং মেপে কি ঘটলে কি করবেন তিনি। আর তৃতীয়ত, কোন ধরনের অ্যাডভার্স ইফেক্ট হলে ওনাকে বন্ধ করে হাসপাতালে চলে আসতে হবে অথবা ডাক্তারের কাছে চলে আসতে হবে। তাহলে অ্যাডভার্স ইফেক্ট আমরা কি পরীক্ষা পাওয়ার জন্য, খাতায় লেখার জন্য? নিশ্চয়ই না।
তাহলে এই যে আমরা বলছি ঝুঁকি সম্পর্কে আমাদের ধারণা, অর্থনীতি সম্পর্কে ধারণা, গবেষণা সম্পর্কে ধারণা, ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়ার মধ্য দিয়ে আমরা আসলে পৃথিবীতে নতুন জ্ঞান গড়ে ওঠার ক্ষেত্রে হেল্প করা, অ্যাডভান্স রেডিয়েশন রিপোর্টিং এর মধ্য দিয়ে পৃথিবীতে নতুন, এমনকি বাংলাদেশেও আপনি রিপোর্ট করলে আপনার পাশের ডাক্তার সেটা দিয়ে উপকৃত হচ্ছে, আপনার পাশের ডাক্তার রিপোর্ট করলে আপনি উপকৃত হচ্ছেন। অর্থাৎ এই দেশের 70,000 ডাক্তার যখন রিপোর্ট শুরু করবে, প্রত্যেক ডাক্তারই আসলে এটা থেকে উপকৃত হবেন, কারণ এটা সারা দেশের মানুষের মধ্যে যে অ্যাডভার্স ইফেক্টের বৈচিত্র্য, এটা সম্পর্কে আপনার জ্ঞান দিনে দিনে পরিষ্কার হবে, এবং এর ফলে আপনি আগামীতে যখন চিকিৎসা করবেন আপনি নতুন অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে জানেন, এই বাংলাদেশের পপুলেশনে এই অ্যাডভার্স ইফেক্ট বেশি হচ্ছে। অতএব আমরা কালেকটিভলি একজন আরেকজনকে মিউচুয়ালি সাপোর্টিভ করতে পারি। তাহলে আমরা যে দেখতে পাই যে আমরা যদি কাইনেটিক্স এবং ডাইনামিক্স কে যেভাবে ফার্মাকোলজি পড়ি এবং একটি করে ওষুধের ক্লাসিফিকেশন পড়ি, একটি গ্রুপের নাম পড়ি, এই গ্রুপে এই 5টা ড্রাগ আছে, এইটা এইভাবে কাজ করে, এই মেকানিজম, এই অ্যাডভার্স ইফেক্ট করে, এই ইন্ডিকেশন, এই কন্ট্রাইন্ডিকেশন, এই জ্ঞানগুলো জরুরি, এগুলো জানতে হবে। কিন্তু একটা খেয়াল করেন, এগুলো গুগল করেই জানা সম্ভব। আমি গুগল করতে বলতে বুঝাতে চাচ্ছি যে আসলে এগুলো তথ্য মাত্র, মানে এরা অফ ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে যেগুলো জানা, যেগুলো ইনফরমেশন, কিন্তু এগুলো নলেজে কনভার্ট করতে পারে। সো এই যে ইনফরমেশনকে ইন্টিগ্রেট করে এই ইটের পরে ইট সাজিয়ে যে বিল্ডিং তৈরি করতে পারে, এই জ্ঞানের ইমারত তৈরি করতে পারে। সো এই শুধুমাত্র ইট সংগ্রহ করার নাম তো আসলে জ্ঞান, ইট একত্রিত করার নাম তো ইটের স্তূপ, এটা ইমারত। তাহলে জ্ঞানের ইমারত তৈরি করা আসলে, এবং জ্ঞানের ইমারতের পরে আবার আরেকটা জিনিস যেটা আমি একটু আগে বলেছি, যে এই নলেজকে আসলে আপনাকে উইজডমে ট্রান্সফার করবে। এই নলেজের সঙ্গে যখন আপনার এক্সপেরিয়েন্স যুক্ত হতে থাকবে, আপনি ধীরে ধীরে আসলে ওয়াইজ ম্যান। এই যে উইজডমটা ডেভেলপ করা, এটা জরুরি। অতএব আমরা যদি নিজেদের জ্ঞানটাকে বা নিজেদের অভ্যাসটাকে এই শুধুমাত্র ইনফরমেশন জোগাড় করার লেভেলে রেখে দিই, তাহলে কিন্তু আমরা আসলে বড় ধরনের দুর্বলতা থেকে যাব, এবং ভবিষ্যতে যেটা আমরা বলছি উইল বি রিপ্লেসড। আপনারা জানেন যে গুগল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে স্পিডে ডেভেলপ করছে, আমরা আসলে রিপ্লেস হয়ে যাব। আপনারা এবারে খেয়াল করেছেন এই করোনা কোভিড মোকাবেলার সময় টেলিমেডিসিন, টেলিহেলথ খুবই পপুলার হচ্ছে। সো টেলিমেডিসিন, টেলিহেলথের সঙ্গে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইনকর্পোরেট করে দেওয়া যায়, তাহলে ডেফিনেটলি এটা অনেক বেশি কারেক্ট হবে, মানুষের সাথে হিউম্যান এরর গুলো কমে যাবে, তাহলে তো আমরা রিপ্লেস হয়ে যাবে। তাহলে কোন সে কম্পোনেন্ট, সেটা হচ্ছে আপনার উইজডম, আপনার হিউম্যান ক্যারেক্টার, আপনার যে মানবিক মূল্যবোধ, আপনার মানবিকতা আসলে আপনাকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই আইটি থেকে সুপিরিয়র করে। আপনার মধ্যে যদি ওই মানবিক বোধ না থাকে, আপনার মধ্যে যদি প্রজ্ঞা গড়ে না ওঠে, তাহলে কিন্তু আপনি রিপ্লেস হয়ে যাবেন। অতএব আপনি বলতে আমরা বলছি আজ এবং আগামী দিনের চিকিৎসকরা সবাই আসলে এই বিষয়টাতে সতর্ক হবে, এই বিষয়টার জন্য প্রস্তুত হওয়া দরকার, প্রস্তুত থাকা দরকার। আমরা বলছি এই প্রস্তুতিটা বেশি দরকার পড়বে ওষুধ বিজ্ঞানের। ওষুধ বিজ্ঞানে যেহেতু দ্রুত উন্নতি হয় এবং ওষুধ বিজ্ঞানে যেহেতু অনেক বেশি তথ্য ইন্টিগ্রেট করতে হয়, অনেক ধরনের ম্যাট্রিক্স, একজনের রেনাল ফাংশন 70%, লিভার ফাংশন 80%, ওনার হাইট এত, ওয়েট এত, এই ওনার এই হিস্ট্রি আছে এরকম, এই যে অজস্র ইনফরমেশনকে ইন্টিগ্রেট করতে হয়। সো এই ইন্টিগ্রেশনের জন্য প্রচন্ড ভাবে ক্যাপেবল হওয়া দরকার ফিজিশিয়ান। সো আজ এবং আগামীকালের চিকিৎসক আপনাদেরকে আসলে ওষুধ বিজ্ঞানকে নতুন ভাবে দেখতে পারতে হবে, নতুন ভাবে এই পথে হাঁটতে পারতে হবে, এবং এই কিভাবে হাঁটবেন মানে এটা কোথায় যাচ্ছে এটা বোঝার জন্য কোত্থেকে এসছে সেটা বুঝতে হবে। এবং কোত্থেকে এসছে বলতে গিয়ে আমি বলেছি, সেই যে ধর্মযাজক, সেই যে রাজা, সেই যে গোত্র প্রধান, সেই যে সেনাপতি, ওরা যেইভাবে ধর্মের জ্ঞানের সঙ্গে ব্লেন্ড করে ওষুধের জ্ঞান ব্যবহার করেছে, রাষ্ট্র পরিচালনার সঙ্গে ওষুধের জ্ঞান ব্যবহার করেছে, যুদ্ধ নেতৃত্ব দেওয়ার সঙ্গে ওষুধের জ্ঞান, গোত্রের নেতৃত্ব দেওয়ার সঙ্গে ওষুধের জ্ঞানকে ব্যবহার করেছেন, চিকিৎসার জ্ঞানকে ব্যবহার করেছেন, উদ্ভিদের চিকিৎসা ওষুধি গুণ সম্পর্কে জ্ঞানটাকে ওনার একটা শক্তি ভিত্তি হিসেবে ব্যবহার করেছেন। সেখান থেকে হাঁটতে 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 আমরা আজকে এই 2020 সালে যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে যে মোড় নিচ্ছে বা পৃথিবীতে ওষুধ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান যে মোড় নিচ্ছে, আপনাদের আমাদের সবাইকে আসলে এই মোড় নেওয়ার সঙ্গে আমাদেরকে নিজেদেরকে তাল মিলিয়ে চলতে হবে। অতএব আমাদেরকে আসলে মানবিকতা এবং প্রজ্ঞাবান উইজডমটাকে বাড়ানোর জন্য আমাদের এই নলেজের সঙ্গে, নট ইনফরমেশন, নলেজের সঙ্গে এক্সপিরিয়েন্সকে ব্লেন্ড করতে পারা, এবং সেটার মধ্যে হিউম্যান কম্পোনেন্টটাকে ইনক্লুড করা। আপনি আমরা আসলে একজন ভালো মানুষ, মানুষের জন্য ভালোবাসা, এই কম্পোনেন্টটা যদি এটার সঙ্গে অ্যাড না হয়, ওই ভালোবাসাটা বলতে বলছি যে আপনি মানুষটার সামর্থ্য বিবেচনা করেন, ওই মানুষটার সামর্থ্য, ওই মানুষটার কোএক্সিস্টিং ডিজিজ গুলো বিবেচনা করবেন, তার পরিবারের কাঠামোকে বিবেচনা করবেন, এগুলো হচ্ছে মানব।
আপনি উল্টা পাশে দাঁড়ানো মানুষটিকে আপনার নিজের মতো করে দেখতে পারেন, যে আমি যদি এখানে হতাম যে আশা করতাম সেটা আমি তাকে করতাম। তাহলে পরে আমরা বলি ওষুধ বিজ্ঞান হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যেটি সবচেয়ে আধুনিকতার প্রয়োজন, সবচেয়ে বেশি আধুনিক বিজ্ঞান হতে হবে। এবং এই কোভিড চলাকালীন, কোভিড উত্তর বিশ্বে যে মন নেবে চিকিৎসা বিজ্ঞান, সেখানে ওষুধ বিজ্ঞানের মোড়টা হবে সবচেয়ে বেশি ডিগ্রি আমরা বলতে পারি, মানে এটা 90 ডিগ্রি মন নিয়ে ফেলার সম্ভাবনা আছে। এবং সেখানে চ্যালেঞ্জ হচ্ছে আজ এবং আগামীকালের সব চিকিৎসককে এই যে বলছি আমরা আইটি জ্ঞান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জ্ঞান, এগুলোকে হারানোর মতো, এগুলোর কাছে হারা যাবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আইটি আপনাকে আমাকে চিকিৎসককে হারাতে পারে না। চিকিৎসক হচ্ছে একটি আদিমতম পেশা, যারা সবসময় প্রজ্ঞাবান, যারা সবসময় সম্মানের আসনে ছিল, এবং এই সম্মান আরো বাড়বে যদি আমি আজ এবং আগামীকালের চিকিৎসকরা এই নতুন বিজ্ঞানের গতিমুখের সঙ্গে পরিচিত হই এবং নিজেকে প্রস্তুত করি। আপনাদের সবাইকে আসলে চিকিৎসা বিজ্ঞানের শাখা হিসেবে ওষুধ বিজ্ঞানের অভিমুখ কোন দিকে এবং কোথা থেকে ওষুধ বিজ্ঞান এসছে এবং এই দীর্ঘ পথ পরিক্রমায় কোন কোন বিষয়ে আসলে ওষুধ বিজ্ঞান কোথায় যাবে সেগুলোকে নির্ধারণ করেছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এগুলো আপনাদের মাথায় চিন্তার খোরাক দিবে। আপনারা আসলে বুঝতে পারবেন কোথা থেকে শুরু হয়েছিল পথ, কোথায় এসে দাঁড়িয়ে আছেন আপনি, এবং আপনি আগামীতে কোথায় যাচ্ছেন। সেখানে আপনি আপনার ইচ্ছায় অথবা অনিচ্ছায় আপনি সেই দিকেই যাবেন, এবং যাওয়ার সময় আপনার যথেষ্ট প্রস্তুতি থাকলে আপনি যেভাবে যাবেন, অপ্রস্তুত অবস্থায় গেলে ঠিক যেই কথাটা আমি বলছিলাম, অসহায়ভাবে আত্মসমর্পণ করেন আপনি বিভিন্ন প্রোপাগান্ডা প্রচারের কাছে। এই অসহায় আত্মসমর্পণ আপনার যতটুকু না ক্ষতি করে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে আপনার যে কাছে যে চিকিৎসা নিতে আসা মানুষগুলো। অতএব সবাইকে ওষুধ বিজ্ঞানে সর্বশেষ গতিমুখ এবং অভিমুখ সম্পর্কে যথেষ্ট সতর্ক নজরদারি রাখার জন্য আমন্ত্রণ, আহ্বান জানাচ্ছি। এবং এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই কথাগুলো শোনার জন্য আজকে এই জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি আজকে যারা ক্লাসে উপস্থিত ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।